Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. প্রিয় দর্শক, শুভেচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি সম্ভাবনার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তফাদার আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে। আমাদের সাথে আছেন একজন বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন সৈনিক এবং বাংলাদেশের একজন যোদ্ধা, বাংলাদেশকে গঠন করার একজন কারিগর ব্রিগেডিয়ার আজমি এবং সিনিয়র জার্নালিস্ট, মানবাধিকার কর্মী জনাব জয়নাল আবদিন। উনি আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক থেকে। আপনাদের দুজনকে মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ শুভেচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসবো আমাদের ব্রিগেডিয়ার সাহেবের কাছে। আপনি ভালো আছেন বড় ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আপনাদের দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এখানে আমন্ত্রিত হয়ে আমি আনন্দিত। দর্শক শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের নেটওয়ার্কে আসছেন এই প্রথম, এর জন্য আপনারা আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনাকে পেয়ে এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি আমরা। দেখুন, প্রথমে আসছি আপনার দু একটি কথা আমরা জিজ্ঞাসা করব। আপনি একজন বাংলাদেশের সৈনিক, বাংলাদেশের সপক্ষে জন্মলগ্ন থেকে আপনি কাজ করে আসছেন। এমন কি কাজ আপনি করছেন? আপনি 8টি বৎসর আপনি হিটলার যে কাজ করে নাই, বাংলাদেশের সরকার আপনার পিছনে লেগে আপনাকে এই কাজটি করতে হয়েছে। আপনাকে কারা বুদ্ধি নয়, আন্ডারগ্রাউন্ডে আয়না ঘর নামে একটি ঘর, যেখানে আপনাদেরকে 8টি বৎসর আপনার মতো অনেক ভাই বোনকে ওখানে রাখা হয়েছে। কি কাজটি আপনি এমন করছেন? প্রথম প্রশ্নই আপনাকে আমি করলাম। মিলেনিয়াম দর্শকদের তারা আপনি এক্সপ্লেন করবেন সারা বিশ্বের বাংলাদেশি প্রায় 17 কোটি মানুষ, 18 কোটি মানুষকে আপনার এই কথাটি শুনবে। আপনি একজন বাংলাদেশের সৈনিক, বাংলাদেশকে গড়ার সৈনিক। আপনি বাংলাদেশকে গড়ছেন, বাংলাদেশের সপক্ষে কাজ করছেন। প্লিজ আপনি আপনার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হলো, আপনি বলেছেন যে আমি জন্মলগ্ন থেকে করছি। আমি আসলে 1971 সাল হলো জন্মলগ্ন। আমি 1981 সাল থেকে সেনাবাহিনীতে ছিলাম। সুতরাং আমি জন্মলগ্ন থেকে ছিলাম না, এটা 10 বছর পরে থেকে আমি সেনাবাহিনীতে যুক্ত হয়েছি। আর আরেকটা কথা বলেছেন যে আপনি আন্ডারগ্রাউন্ড, আমাদের যেখানে রাখা হচ্ছিল আন্ডারগ্রাউন্ড ছিল না, এটা আপনার ওভারগ্রাউন্ড ছিল। তো আপনার মূল প্রশ্ন হলো যে আমি কি করেছি, কেন আমাকে তারা এইভাবে নিয়ে আটকে রাখলো। তো তারা তো আমাকে ওরকম সুনির্দিষ্ট কিছু বলেনি, কিন্তু আমার মূল্যায়নে তাদের জিজ্ঞাসাবাদে আমি দুটো জিনিস আমার কাছে সুস্পষ্ট। একটা হলো আমার পৈতৃক পরিচয়। আমার বাবা, আপনারা জানেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি প্রতিষ্ঠাতা আমির ছিলেন এবং প্রায় 20 বছরের উপরে পাকিস্তান আমলে উনি পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের আমির ছিলেন। উনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। তো আমার এই পৈতৃক পরিচয়ের কারণে অসুবিধা নেই, মিউট করে নেন, সাইলেন্ট করে নেন। আমি এখনো আপনাদের এই ডিজিটাল যুগে আমি 8 বছর বন্দি থেকে আমি এখনো টোটালি ডিজিটাইজ হয়ে সারতে পারিনি। আমি একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যেতে পারে। সাউন্ড শোনা যাচ্ছে না ভাই। স্মার্টফোন হ্যান্ডলিং এখন ভালো মতো শিখে পারিনি আমি। যাই হোক, তো
তো আমার প্রাথমিক কারণ আমি মনে করি, এবং আমি নিশ্চিত। আপনার সাউন্ড আসছে না ভাইয়া। জি, আমার পৈতৃক পরিচয় তাদের কাছে আমি তাদের জন্য একটা হুমকি স্বরূপ ছিলাম বলে তারা মনে করে আমাকে। তারা আমাকে আমার পৈতৃক পরিচয়ের কারণে অনেক রকমের বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, এবং তারা ভয় করেছে যে আমি হয়তো জামাত ইসলামের যোজক দিয়ে সরকার পতনের কোনো কিছু একটা কাজ করব, এই ধরনের একটা আশঙ্কা তাদের মধ্যে কাজ করেছে। তারা আমাকে বলেছে যে আপনি তো জামাতের আমির হতে যাচ্ছিলেন, আপনার বাবার দল নেতৃত্ব শূন্য হয়ে গেছে, আপনার নেতৃত্বের যোগ্যতা বলে আছে, আপনি জামাতের আমির হবেন। আমাকে অনেক চাপাচাপি করেছে। আমি বলেছি যে আমার সাথে আমার 2009 সালের জুন মাসে আমাকে চাকরি দিয়ে বের করেছে, আর 2016 সালের অগস্টে আমাকে অপহরণ করেছে। 7 বছর 2 মাস আমার পিছনে গোয়েন্দা বাহিনী ঘুরেছে। আপনি যে গোয়েন্দা বাহিনী তো আমার বিরুদ্ধে সামান্যতম কোনো রিপোর্ট দিতে পারবে না যে আমি কোনো রাজনৈতিক এটা আমার ধারণা যে তারা আমার পৈতৃক পরিচয়ের কারণে তারা আশঙ্কা করেছিল যে আমি জামাতে যোগদান করব। এবং আমি তাদেরকে বলেছি, আপনারা তো রাজনীতি নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে জামাত ইসলামী কোনো নেতা কোনোদিন উত্তরাধিকার সূত্রে কোনো নেতা হয়নি। অন্য সব দলের মতন জামাত ইসলাম উত্তরাধিকার সূত্রে কোনো নেতা উত্তরাধিকার নেতা হয়েছে এটা কোনো প্রমাণ নেই। তো আপনাদের জানার কথা, সুতরাং আপনারা আমাকে এই ধরনের প্রশ্ন করা তো অবান্তর। তারপরেও তারা আমাকে খুব জোরাজোরি করেছেন, আপনাকে স্বীকার করতেই হবে আপনি জামাতের আমির হতেন। আমি ওনাদেরকে বলেছি যে আমি জামাতের আমির হব আমি জানি না, আমি জামাতের আমির হব জামাত ইসলামী জানে না, আপনারা আমাকে জামাত ইসলামের আমির বানিয়ে দিচ্ছেন। তো এটার কোনো জবাব দিতে পারেনি তারা। তো তাদের আশঙ্কা ছিল যে আমি জামাতের আমির হব, এবং আমার বাবার জানা যায় যে ইতিহাসে সব বৃহৎ জানাজা হয়েছে, এরকম একটা জমায়েত করে আমি সরকার পতন ঘটাবো, এই ধরনের একটা আশঙ্কা তাদের মনে কাজ করেছে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা আমি মনে করি আরো বেশি বড় ভয় করেছে তারা, আমি ফেসবুকে 2009 আমাকে চাকরি দিয়ে বের করা, আমি সারা জীবনই দেখেছি। তো আমি 1971 সালে আমার বয়স, আমি ক্লাস 9-এ পড়ি, আমার স্পষ্ট দেখেছি আমি, এবং সারা জীবন সেনাবাহিনীতে শিখেছি ভারত আমাদের কোনোদিনই শত্রু বন্ধু ছিল না। এটা শত শত বছরের ইতিহাস, ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না। এবং আমরা দেখেছি ভারত কি করেছে গত 53 বছর, আমরা দেখেছি তারা বর্ডারে আপনার সমস্ত নদীতে তারা বাঁধ দিয়ে আমাদের যখন পানি দরকার তখন তারা পানি আটকে রেখেছে, যখন আমাদের এখানে পানি বেশি হচ্ছে তখন পানি দিয়ে আমাদের বন্যা করে, যে কয়েকদিন আগে হয়ে গেল। তারা আমাদের বর্ডারে যে কোনো ভাবে যে প্রতিদিন কয়েকদিন পর মানুষ মারছে, আমার ফেলানির তার লাশ আপনার তার কাটা ঝুলেছিল, তার কাটা দিয়ে তারা দিয়ে ঘিরে রেখেছে, আমাদেরকে বন্দি করে রেখেছে, ওয়াচ টাওয়ার বানাচ্ছে, তারা বাণিজ্য বৈষম্য করে রেখেছে। তো তাদেরকে আমি কোনো বন্ধু সব পাইনি কোনোদিন। সুতরাং তাদের কর্মকাণ্ড আমি সবসময় প্রতিবাদ করেছি, ফেসবুকে খুব সোচ্চার ছিলাম। এটা নিয়ে তারা আমাকে প্রশ্ন করেছে যে আপনি ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন? তো আমি বলেছি যদি ফেসবুকে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে সেই অপরাধে আমাকে আইনের হাতে তুলে দিচ্ছেন না কেন? ওই ধারায় আপনারা আমাকে এখানে বিনা বিচারে বিনা অপরাধে আটক করে রেখেছেন কেন? তো সেটা কোনো সদস্য দিতে পারেনি তারা। তো আমার এই দুটাই মূল কারণ। আমি ভারতের, এবং আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি ভারতের হুকুমে, রয়ের হুকুমে তারা আমাকে আটকে রেখেছিল, যেন আমি বাইরে তাদের জন্য কোনো রকম কোনো হুমকি শুরু হতে না পারি। ফেসবুকে আমার ফলোয়ার মনে করেন, আমি 2016 সালের কথা বলছি, যখন আমাকে অপহরণ করে তখন আমার ফলোয়ার 1,05,000 ছিল। তো এখন আমি ফেসবুক আবার অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না, আমি ওপেন করতে পারলে এটা তো কত হবে জানি না। তো তারা আশঙ্কা করেছে আমি ফেসবুকে এবং আমি জামাতে যোগ দিয়ে কোনোভাবে এই তাদের পছন্দের সরকারকে আমি উঠিয়ে দেবো, তাদের তাবেদার সরকারকে আমি হটিয়ে দেবো, এই ধরনের একটা আশঙ্কা করে তারা আমাকে আটকে রেখেছিল। এটা আমার মূল্যায়ন, এবং আমি শতভাগ নিশ্চিত আমার মূল্যায়ন ভুল নয়। আশা করি জবাব পেয়েছেন নূর ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ। তো আপনার অভিজ্ঞতার আলোকে এই যে 8টি বৎসর ওখানে আপনাদের আমি একটু কথা যোগ করতে চাই আমার সাথে, প্লিজ এক্সকিউজ মি। যে আপনি জয়নাল ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনিও না আপনি সাথে কথা বললে রিলেভেন্ট হবে। একটাই জিনিস অ্যাড করব, স্পষ্ট করে অ্যাড করব, তা হচ্ছে আপনি বলছেন যে এই গোলামি চুক্তি, এই চুক্তির সম্পর্কে আমি একটু সামান্য বাড়াই কথা বলতে চাইব। এই চুক্তি হওয়ার পরে সৈয়দ নজরুল ইসলাম, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, উনি তার সেন্স হারিয়ে ফেলে, হি বিকেম সেন্সলেস টোটালি। এত সিরিয়াস ধরনের চুক্তি ছিল। এই চুক্তি হয়েছিল 1971 সনের 22 নভেম্বর। অক্টোবর 1971। অক্টোবর, আচ্ছা অক্টোবর, যাক আমার মাসটা এডিসিস হয়ে গেছে। জি। তো
এই চুক্তি পড়ে সাথে সাথে মানে একবারে বেহুশ হয়ে গেছে। এবং এটা সাক্ষ্য দিয়েছেন, এটা বলেছেন আপনার হুমায়ুন রশিদ চৌধুরী ফ্রম সিলেট, তার বাড়ি সিলেট ছিল। উনি তার বইতে একটা ইন্টারভিউতে উনি এই কথাটা বলেছেন। এই ইন্টারভিউটা অনেকখানি অনেক বইতে লেখা হয়েছে। আমার যে বই আছে রয়্যাল বাংলাদেশ এবং পরবর্তী বইগুলোতে এগুলো লেখা হয়েছে। সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। ও এত সিরিয়াস চুক্তি ছিল। এই চুক্তি থাকা মানে কি, যেখানে লেখা ছিল এই দেশে কোনো আর্মি থাকবে না, কোনো পুলিশ আর্মি থাকবে না, এর পরিবর্তে একটা রক্ষী বাহিনী স্টাইলের ইন্টারনাল ডিসপিউট যেটা প্রবলেম হবে সেগুলো দমন করার জন্য। এবং বাংলাদেশ কোনো বাইরের সাথে কোনো চুক্তি করতে গেলে তাকে অবশ্যই ভারতের থেকে এটা অনুমতি নিতে হবে, তাদের সাথে আলাপ করে এটা করতে হবে। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে যেসব মানে আমাদের কি আছে ক্যাবিনেট, সরি আমাদের সচিবালয় যেসব যারা কাজ করছেন ইস্ট পাকিস্তান ইয়েতে সেক্রেটারিয়েট, তারপরে যারা মুক্তিযোদ্ধা যারা ইন্ডিয়া গিয়েছে এরা বাদ দিয়া বাকি সবাইকে বাদ দিতে হবে। বাদ দিয়া সেইখানে যদি আমাদের লাভ প্রয়োজন হয় আমরা ইন্ডিয়া থেকে আমাদেরকে পাঠানো হবে। এবং 1971 সনে যখন দেশ মুক্ত হয় 16 ডিসেম্বর পরে যে প্রথম যেই বৈঠক হয়েছে বাংলাদেশের সচিবালয়ের জন্য, সেখানে ইন্ডিয়ান একজন ডিসি এখানে এটা প্রিসাইড করেছিল। এই বিষয়ে আমি সংশোধন করলাম, আমি আমার কোনো প্রশ্ন করবো না, এখন কোনো প্রশ্ন করিনি। আমার মনে হয় জয়নাল ভাই যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা যদি আমার বক্তব্য মধ্যে ছিল না, যদি প্রাসঙ্গিক, আমি এটা নিয়ে কিছু কথা বলতে চাই, যদি আমাকে তাফাজ্জল নূর সাহেব অনুমতি দেন। জি 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 বলুন। 1971 সালের অক্টোবর মাসে ভারতের সাথে বাংলাদেশের অস্থায়ী সরকারের একটা চুক্তি হয়, যেটাকে তারা মৈত্রী চুক্তি বলে, ফ্রেন্ডশিপ ট্রিটি। এই ট্রিটির শর্ত উনি একটা যেটা বলেছেন, আমি মূল কথাগুলি চুক্তি বলছি। 1 নম্বর, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে এবং বাংলাদেশের একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, যেটা রক্ষী বাহিনী হিসাবে আমরা জানি রক্ষী বাহিনী গঠিত হয়েছিল। এবং রক্ষী বাহিনী ভারতীয় থেকে 75 পর্যন্ত কি করেছে ইতিহাস পড়লে জানা যায়, তারা এই দেশে একটা গুন্ডা বাহিনীর মতো কাজ করেছে। তারা সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য তারা যা ইচ্ছা তাই করেছে। আমি রক্ষী বাহিনী এসএসসি পরীক্ষা দিয়ে 1974 সালে মামার বাড়ি গাইবান্ধা বেড়াতে গিয়েছিলাম, আমি এখানে হয়রানি শিকার হয়েছি। তারা আমাকে ধরে নিয়ে গিয়ে আটক রেখেছিল কয়েক ঘন্টা। তারা মানুষকে, সারা দেশের মানুষদের ত্রাসের সৃষ্টি করে রেখেছিল। তো এটা চুক্তির একটা শর্ত ছিল যে এই দেশে কোন সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী থাকবে, এই দেশে একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে। যদিও বিডিআর কেও প্যারামিলিটারি ফোর্স বলা হয়, যেটা এখন বিজিবি। আলাদা কেন, 75 সালের পর থেকে কিন্তু রক্ষী বাহিনী নেই এই দেশে। তাহলে আজকে প্রায় 50 বছর যদি কোনো অতিরিক্ত প্যারামিলিটারি ফোর্স তারা এই দেশ চলতে পারে, তাহলে 72 থেকে 75 কেন রক্ষী বাহিনী দরকার ছিল? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় শর্ত ছিল যে এই দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে এবং ভারতের প্রশাসনিক কর্মকর্তা এখানে এসে এই দেশের প্রশাসন চালাবে। আপনি ইতিহাস দেখেন, আপনি যারা পুরাতন মানুষ ব্যক্তি আছেন, যারা এখন বেঁচে আছেন এই প্রজন্মে, যেখানে শতকরা 1 ভাগ লোকও প্রশাসন থেকে শতকরা 1 ভাগ লোক মুক্তিযুদ্ধে যায়নি। মুক্তিযুদ্ধে গেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং আপামর ছাত্র জনতা। প্রশাসনের কোনো লোক মুক্তিযুদ্ধে যায়নি, 1% লোকে যায়নি। তার মানে মূলত এই দেশের প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং ভারতের প্রশাসনিক কর্মকর্তা অনেক বাংলাদেশে চলে এসেছিলেন, অলরেডি অনেক মানুষ চলে এসেছিল। গত 15 বছর 16 বছরে আমি ফোন থেকে কথা বলছি, এই ফোনে আমার বারবার ইন্টারাপশন হচ্ছে, আমি অন্য ফোন থেকে করতে পারলে ভালো হতো। যাই হোক, 3 নম্বর চুক্তি যেটা হলো যে এই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি আপনার কাছে এবং আপনাদের মাধ্যমে এই আপনাদের দর্শক শ্রোতাদের কাছে, শত কোটি কোটি মানুষের কাছে জানতে চাই, এই চুক্তি যদি মৈত্রী চুক্তি হয়ে থাকে তাহলে আমার কোনো বলার কোনো ভাষা নেই। আমার ভাষায় এই চুক্তি গোলামির চুক্তি। আমরা পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়ে, দাসত্বে মুক্ত হয়ে ভারতের গোলাম হওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি। কিন্তু এই চুক্তি ছিল একটা গোলামির চুক্তি এবং এই চুক্তি যারা স্বাক্ষর করেছে, এই চুক্তি যারা করেছে তারা স্পষ্টভাবে আমি বলতে চাই যে তারা মির্জাফরের বংশধর।
এবং এটা আমি যে চুক্তিগুলোর কথা বললাম এগুলো আমার কথা নয়, আপনারা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদেরের লেখা 266 দিনের স্বাধীনতা একটা বই আছে, সম্ভবত আমার ভুল না হলে 295 কি 96 পৃষ্ঠায় এগুলো লেখা আছে। এবং এই চুক্তি স্বাক্ষর করে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিলেন, স্পষ্ট লেখা আছে, আপনারা পড়ে দেখেন, আমার নিজের মুখের কথা নয় এগুলো। তো সৈয়দ নজরুল ইসলাম সাহেব একজন দেশপ্রেমিক ছিলেন বলে আমি জানি, আমার বাবার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং উনি ঢাকায় আমাদের প্রতিবেশীর বাসায় থাকতেন, ওনার আত্মীয়ের বাসায় ঢাকায় যখনই আসতেন। তো উনি অজ্ঞান হয়ে গেছেন এই চুক্তি লেখে, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই চুক্তি মানে আমরা দেশ বিক্রি করে দিলাম। যারা দেশ বিক্রি করার চুক্তি করে তারা মির্জাফরের বংশধর ছাড়া অন্য কিছু তাদের ভাবার কোনো অবকাশ নেই। এবং যাদের এই দেশের এই সমস্ত ইতিহাস চেপে রাখা হয়েছে, মানুষকে এগুলো জানতে দেওয়া হয় নাই। আমি যাকে বলি তারা বলে এগুলি তো কোনোদিন জানতাম না, এগুলো কোনোদিন শুনিনি, কারণ এই সমস্ত ইতিহাস চেপে রেখে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে প্রতারণা করে এই দেশকে আমাদেরকে ভুল পথে পরিচালিত করানো হচ্ছিল। আমি স্পষ্টভাবে দ্ব্যর্থহীন হয়ে বলতে চাই, যারা এই ধরনের চুক্তি করতে পারে তারা মির্জাফরের বংশধর, তারা এই দেশের শত্রু, তারা এই দেশের বন্ধু নয়, এবং তার প্রমাণ আপনারা গত 15 বছর পেয়েছেন। তো জনাব আবেদিন সাহেবের প্রসঙ্গক্রমে আমি কথাগুলো বললাম, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য। আমি মনে করি এই কথাগুলো মানুষের জানা উচিত। অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো ওই বইটা পড়ে দেখেন, অনেক কিছু জানার আছে। আজমি ভাই, আমি আরেকটি পয়েন্টে আসি, যে গত 8টি বৎসর যে আয়না ঘরে আপনি ছিলেন, আয়না ঘরের অবস্থান সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু বলবেন। জি, আপনারা যেটা আয়নাঘর নামে চাইলেন, এই আয়নাঘর শব্দটা কিন্তু আমি মুক্তি পাওয়ার আগে কোনোদিন শুনিনি। এটা আমরা জীবনে শুনি নাই কখনো। আপনারা মুক্তির পরে আমরা জানি যে আমাদের দেশে এই হিটলারের মতো এই ধরনের এক কাহিনী, আয়নাঘর নামে একটি ঘর আছে। আচ্ছা জি, এটা আসলে আপনার ডিজিএফআই একটা প্রতিষ্ঠান আছে, যেটা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, তার বাংলা হলো আপনার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। মূলত তাদের কাজ হলো, প্রতিরক্ষা বাহিনীর কাজ কি? প্রতিরক্ষা বাহিনীর কাজ কি আভ্যন্তরীণ কোনো বিষয় নাক গলানো, নাকি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা? প্রতিরক্ষা বাহিনীর কাজ হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য বহিঃশত্রুর হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করা। এবং ডিজিএফআই মূল কাজ হলো এই বিদেশি শত্রুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, গোয়েন্দা কার্যক্রম করা, তাদের তথ্য সংগ্রহ করে আমাদেরকে যেন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করতে পারি, সেই জন্য তাদেরকে সাহায্য করা তথ্য দিয়ে। কিন্তু এই দেশে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, বলুন, কিন্তু বিগত 15-16 বছর এই ডিজিএফআই প্রতিষ্ঠান থেকে সরকার একটা গুন্ডা বাহিনী বানিয়েছে। তারা মানুষকে, আপনি আরেকটু উপরে উঠেন, আপনি অনেক নিচে নেমে গেছেন, আরেকটু চেয়ারটা একটু উপরে উঠেন। আমার এটা কেন এত ডিস্টার্ব করে? দেখেন, আমরা একটু ছোট্ট ব্রেকে যাই, তাহলে ব্রেক থেকে আসে। আমার মনে হয় আপনি দেখতে পাচ্ছেন আমাকে? না, দেখতে পাচ্ছি না। আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি না, দর্শকরাও দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন আসছেন। আমার আসলে মানুষের ফোন চলে আসছে, ভালো হতো, আমি কানেক্ট করতে পারছিলাম না। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আজমি ভাই, আমরা ব্রেকে যাই, ব্রেক থেকে আসি, এর ভিতরে আপনি যদি সম্ভব হয় এটা ঠিক করে নেবেন। আচ্ছা, আমি অন্য ফোন থেকে কানেক্ট করি। ওকে, আমরা একটু ব্রেকে যাই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু ব্রেকে যাচ্ছি। ব্রেকের পর আবার নিয়ে আসছি আপনাদেরকে আমাদের সম্ভাবনার বাংলাদেশে। আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার, দায়িত্ব
আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। জি করেন করেন যদি আমি কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তাবাদার, নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সমসাময়িক বাংলাদেশে থাকছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষানীতি এবং আপনাদের জনমতের স্বার্থ। ক্রিটিসাইজ করব, ক্রিটিসাইজ শুনতে হবে, কারণ যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের দোষ গুণ আমরা ধরে দিতে হবে। এই জন্যই সমসাময়িক বাংলাদেশে আমরা নিয়ে আসছি আপনাদেরকে। সমসাময়িক বাংলাদেশ দেখুন এবং আপনার ভয়েস প্রচার করুন। বাংলাদেশকে সারা বিশ্বে সম্প্রচার করুন এবং ছড়িয়ে দিন। যে যেখানেই থাকুন সমসাময়িক বাংলাদেশ দেখুন। মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম টিভিতে সকল iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইস এবং সারা বিশ্বে একযোগে সকল স্মার্ট টিভি, সনি, স্যামসাং, এলজি, মিটুবিশি, তোশিবা, প্যানাসোনিক, সো মেনি আদার্স এবং রুকু, অ্যামাজন ফায়ার স্টিক এবং আপেল টিভি একযোগে সারা বিশ্বে হরাইজন স্যাটেলাইটে এবং জাগো ভিডিও.com আমরা সকল কেবল নেটওয়ার্কে, লোকাল কেবল নেটওয়ার্কে। আমাদের ওয়েবসাইট মিলেনিয়াম টিভি USA.com, millenniumtv.org। আমাদেরকে লেখার ঠিকানা info@millenniumtvusa.com এবং সমসাময়িক বাংলাদেশ @millenniumtv.org। যে যেখানেই থাকুন সমসাময়িক বাংলাদেশ দেখুন, বাংলাদেশকে নিয়ে কথা বলুন, দেশকে সম্প্রচার করুন, দেশের দিক নির্দেশনায় যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করুন, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করুন, উন্নয়নমুখী দেশকে গড়ে তুলুন। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। মিলেনিয়াম টিভি USA সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা আবারও ফেরত আসছি সম্ভাবনার বাংলাদেশে। আজমি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ, আবার আসছেন আপনি ফেরত। দেখুন, যে আয়নাঘরকে নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা শেষ হয় নাই আমাদের। বলুন আমি বলছিলাম যে এই DGFI যে প্রতিষ্ঠান, এটা 3 বাহিনীর প্রতিষ্ঠান। এটার সাথে কিন্তু বাহিনী প্রধানদের, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানদের কোনো সম্পর্ক নেই। DGFI এর একজন ডাইরেক্টর জেনারেল থেকে মেজর জেনারেল র্যাঙ্কের, এবং এটা প্রধানমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণ করেন এটাকে। মানে সামরিক উপদেষ্টা যিনি মেজর তারেক সিদ্দিকী ছিলেন, তার মাধ্যমে উনি নিয়ন্ত্রণ করতেন। এবং এটা চেইন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা এবং DGFI। এবং এই প্রতিষ্ঠানতে মূল উদ্দেশ্য হলো বিদেশি শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম করে গোয়েন্দা প্রতিবন্ধকতা, তাদের নীতিগতভাবে, নৈতিকভাবে কোন রকমের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বা না করার কোনো অধিকার নেই। কিন্তু সমস্ত সরকারি, বিশেষ করে গত 15 বছর ধরে এই পতিত সরকার, তারা তাদেরকে
রাজনৈতিক ভাবে ব্যবহার করে একটা গুন্ডা বাহিনী বানিয়েছে এবং তাদেরকে অত্যন্ত ক্ষমতাশালী করেছে। এবং তারা এই 3 বাহিনীতে আপনার প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টার মধ্যে বলা হতো যে অমুক মেজর জেনারেলকে, অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে, অমুক কর্নেলকে পোস্টিং করো, এবং তারা তাদের নিজস্ব পছন্দের লোককে পোস্টিং করে ওখানে নিয়ে যেত। এবং তারা এই যারা পোস্টিং হতো তারাই অসাধু কাজ করেছে, অপকর্ম করেছে, যত রকমের অপকর্ম হতে পারে তারা করেছে। মানুষ গুম খুন থেকে নিয়ে শুরু করে এই সব কিছু তারা করেছে। এটাগুলোর সাথে কিন্তু আপনারা বাহিনী প্রধান থেকে বিশেষ করে সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীকে আপনারা একত্রিত করবেন না, বিতর্কিত করবেন না। সেনাবাহিনী আমি সবসময় বলেছি এই দেশের ঐক্যের প্রতীক, সংহতির প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, অখণ্ডতার প্রতীক। এবং আপনি 53 বছর ইতিহাসে দেখেন সেনাবাহিনী কিন্তু কখনো জনগণের বিরুদ্ধে যায়নি, কোনোদিন সেনাবাহিনী জনগণের সাথে মুখোমুখি হয়নি। সেনাবাহিনী জনগণের সাথে থেকেছে, জনগণের পাশে থেকেছে। আপনারা এই 5ই আগস্ট দেখেছেন, আজীবন সেনাবাহিনী থাকবে। এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীর কিছু অফিসার যারা অসাধু, যারা অসৎ, যারা বিবেকহীন, মেরুদণ্ডহীন, নৌবাহিনী, বিমান বাহিনী কিছু হবে, যাদেরকে সরকারের পছন্দে ডিজিএফআই এনে ডিজিএফআই তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছে, যেখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে কোনো এখতিয়ারই নেই, তাদের আইনগত তাদের কোনো বৈধতাই নেই। কারণ ডিফেন্স কিসের জন্য? ডিফেন্স এগেনস্ট হোম, ডিফেন্স এগেনস্ট এনিমি। আমার দেশের লোকের বিরুদ্ধে তো ডিফেন্স নয়, ডিফেন্স লোকের এগুলি কাজ করবে অন্য বিভাগ আছে, আমাদের এনএসআই আছে, এনএসআই কাজ করবে, পুলিশ আছে, র্যাব আছে, ডিবি আছে, তারা করবে। আপনার ডিজিএফআই এর জড়িত হওয়ার, এই সমস্ত কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। কিন্তু সরকার তাদেরকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে তাদেরকে যে কাজ করেছে, এবং তারা এখানে মানুষকে যাকে যখন যেখানে যেভাবে ইচ্ছা, যাকে সরকারের জন্য হুমকি মনে করেছে, যে কর্নেল হাসিন, আপনারা জানেন না, কর্নেল হাসিনুর রহমানকে তারা 2 বার অপহরণ করেছে। তো তারা এরকম অসংখ্য লোককে, আমি এখানে যখন বন্দী ছিলাম, আমি আশেপাশে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, বিলাপ এগুলো আওয়াজ পেলাম। কতজন নিয়ে আসছে, কতজন তারা কি করেছে এগুলো আল্লাহ জানে, তারা জানে। তো তাদের এগুলোর কোনো আইনগত বৈধতা নেই। ওখানে তাদেরকে দিয়ে যা হুকুম করা হয় বা যাকে তারা সরকারের জন্য হুমকি মনে করে তাকে তারা অপহরণ করে নিয়ে আসে, এবং তাকে কতদিন রাখা তারাই জানে, জিজ্ঞাসাবাদ করে, তাকে গোয়েন্দা পরবর্তীতে কি মামলা দেয়, মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে দেয়, আপনার কাউকে ছেড়ে দেয়, কাউকে হয়তো ক্রস ফায়ারিং এ কি করে সেটা আল্লাহ জানে, তারাই জানে, আমাকে জানার কোনো সুযোগ নেই। যে ভাই, তবে আমি অনেক বিলাপ শুনেছি, অনেক কান্নাকাটি শুনেছি, অনেক আহাজারি শুনেছি মানুষের এই 8 বছরে। তো ওইখানে তারা যাকেই মনে করে সরকারের জন্য হুমকি শুরু, সরকার ক্ষমতায় থাকার জন্য প্রতিবন্ধক সৃষ্টি করতে, তাদেরকে তারা উঠে নেয়। আমাকে যেমন যখন উঠিয়ে নিতে আসলো, আমি তাদের জিজ্ঞাসা করছি আপনারা কারা, আপনারা কি আইন প্রয়োগকারী সংস্থার লোক? তারা আমার কথা কোনো জবাব দেয়নি। আমি বলেছি আপনারা যদি আইন প্রয়োগকারী সংস্থার লোক না হন, তাহলে তো আপনাদের আমাকে গ্রেফতার করার কোনো অধিকার নেই। আমার নামে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? তারা আমার কথা কোনো প্রশ্নের কোনো জবাব দেয় না। তারা শুধু আমাকে বলে আপনার হাত দেন, হাত দেন, মানে আমাকে হ্যান্ডকাপ পরানো কেন, আপনার হাত দেন, হাত দেন বলছে। তো এক পর্যায়ে এমন অবস্থা হলো যে আমি হাত না দিলে আমার গায়ে হাত দেয়, এমন অবস্থা। তো আমি আমার আত্মসম্মান রক্ষার জন্য হাত বাড়িয়ে দিই, হাত বন্ধ, চোখ বন্ধ, নিচে মাইক্রোবাসে নিয়ে গিয়ে জম টুপি যেটাকে বলেন কালো মুখোশ পরালো। তো আমাকে হাত করা পড়ানোর আগেই যে অফিসার আমাকে ধরতে এসেছিল, আমি তাকে এর আগে কোনো এক উপলক্ষে তাকে দেখেছিলাম, আমি তাকে চিনেছিলাম। তো আমাকে ধরার আগেই আমি জেনেছিলাম যে ডিজিএফআই আমাকে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে তখন একটা টের পেতে দিইনি, আমি যে নিয়ে গেছি ডিজিএফআই ধরেছে, কারণ আশঙ্কা ছিল যে আমি টের পেতে দিই তাহলে তারা নিয়ে আমাকে মেরে ফেলবে। এই আশঙ্কায় আমি তাদেরকে যে নিয়ে গিয়েছে আমি তাদেরকে টের পেতে দিইনি। আচ্ছা, আপনার যে আয়নাঘরের কথা বলছেন, ডিজিএফআই এটা চত্বরটা আপনার কচুক্ষেত এলাকায়। কচুক্ষেত এলাকায় ডিজিএফআই যে পুরো কমপ্লেক্সটা আছে, সেটা সর্ব উত্তরে একটা 14 তলা বিল্ডিং আছে, আর এই বন্দিশালাটার সর্ব দক্ষিণে। এটাকে জেআইসি বলে, জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটাকে আপনার আয়নাঘর নামে বলেন আপনারা। এটা মূলত তৈরি করা হয়েছে সম্ভবত পাকিস্তান আমলেই হয়েছে, যে সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি কোনো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে, যেটা সাধারণ তদন্তে প্রমাণ করা যায় না,
তখন তাদেরকে ওখানে নিয়ে ইন্টারোগেশন করা হয়, প্রয়োজনে টর্চার করে, নির্যাতন করে তাদের কাছে কথা বের করা হয়। সেই জন্য এটা এই জেআইসি আপনার প্রতিষ্ঠা করা হয়েছে। এই জেআইসি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড হস্তক্ষেপ করার জন্য প্রতিষ্ঠা করা হয়নি, কিন্তু আমি যেটা বলেছি একটু আগে, এটাকে শক্তিশালী বাহিনী বানিয়ে তাদেরকে এত ক্ষমতাধর বানিয়ে তাকে যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তারা উঠে নিয়ে যায়, আটকে রাখে, যখন ইচ্ছা আটকে রাখে। এবং আমি স্তম্ভিত হয়েছি কারণ হাসিনের কাছে শুনে যে তার মেয়ের কাছে তার টাকা পর্যন্ত নিয়েছে, যে 50,000 টাকা দাও তোমার মার সাথে কথা বলিয়ে দেবো, তোমার এই ধরনের কথা বলেছিল। তো ওখানে তারা নিয়ে আমাকে যখন গেল, আমাকে, আমি কি এটা কন্টিনিউ করবো আপনারা অন্য আমার বন্দি প্রসঙ্গে আপনারা অন্য প্রসঙ্গ আলোচনা করবো নাকি এখনই বলে ফেলবো? বলেন। আমাকে আনুমানিক 9:30টার দিকে আমি আমার মা আমার স্ত্রীকে খেতে বসেছি, সে সময় এসছে এবং আমাকে যখন নিয়ে গেল, কতজন এসেছিলেন আমার বোঝার উপায় নেই, আমার সামনে 4-5 জন ছিল। পরবর্তীতে আমি ফিরে এসে জেনেছি 6-7টা মাইক্রোবাস ছিল, প্রয়োজনে 6-7 জন অর্জন করেছিল, মোট 35-40 জনের মতো হয়তো লোক ছিল। তারা আমার চোখের সাথে যে অফিসে নিতে এসছে, আমি স্তম্ভিত হয়ে যে আমি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল, আমার মতো ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে। এটা মূলত শিক্ষা তো পারিবারিক শিক্ষা, সে পরিচয় দিয়েছে যে তার পরিবার থেকে কোনো সুশিক্ষা পায়নি। আদব কায়দা চাল চলন সেনাবাহিনী শিখায় না, পরিবার থেকে মানুষ শিখে আসে। সেনাবাহিনীতে এটা আপনাকে আজ একটু মার্জিত করা হয়, শানিত করা হয়, আর একটু পরিশীলিত করা হয়, কিন্তু মূল শিক্ষা কিন্তু পরিবার। চ্যারিটি বিগিনস এট হোম বলা হয়। তার পরিবার, সে কোন পরিবার থেকে এসেছে জানি না, তাকে একজন আমার মতো ব্রিগেডিয়ার জেনারেল কাছে কি করে সুবিধা করে কথা বললো আমি এখন ভেবে পাই না। আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, আমার স্ত্রী গায়ে হাত দেওয়া বাকি রেখে সে তাকে জোর করে তাকে গাড়িতে নিয়ে যেতে চেয়েছে। তো আমার স্ত্রী আমার মার হাত ধরে বলেছে যে আমাকে নিতে হলে আমার আম্মাকে নিতে হবে, আমি যাবো না। তখন আমাকে আমার স্ত্রীকে আর কিছু বলেনি। আমার বাসার কাজের মেয়ে, যুবতী কাজের মেয়েকে গায়ে হাত উঠিয়েছে। আমার বাসায় যত সিকিউরিটি স্টাফ ছিল তাদের সবাইকে মারধর করেছে। আমার বাসার ম্যানেজার আছে, তাকে মাটির মধ্যে শুইয়ে ফেলে বুকের উপরে লাফালাফি করেছে। আমার বাসা থেকে আমার কয়েকটা মোবাইল, আমার কম্পিউটার, আমরা কিছু কাগজপত্র ফাইল টাইল নিয়ে গেছে, আলমারি টালমারি ভেঙেছে। আমাদের বাসায় যেটা থাকেনি 200 গছের মতো একটা গলি, এই গলি তার মানে আপনার হাউস হোল্ড যা আছে সব ডিস্ট্রয় করছে। জি, আপনার হাউস হোল্ড যা আছে সবকিছু ডিস্ট্রয় করছে এবং সবকিছু ডিস্ট্রয় করেনি, সবকিছু ডিস্ট্রয় করেনি, অনেক কিছু তছনছ করেছে, সবকিছু ডিস্ট্রয় করেনি। আপনার সিকিউরিটি থেকে যারা আছে বাসায় সবাইকে তারা মারধর করছে। জি জি, সবাইকে মারধর করেছে। আমাদের ম্যানেজারকে মাটিতে ফেলে তার বুকের উপরে পা দিয়ে লাফালাফি করেছে। তারা কি বাংলাদেশি না তারা অন্য দেশি? না, বাংলাদেশি। তারপরে আমাদের ওই এলাকাটা সিসি ক্যামেরা দিয়ে কভার করা আছে, সমস্ত ক্যামেরা ভেঙে দিয়েছে। যেখানে আপনার বাড়িঘর আমি চিনি, আমরা চিনি। আমাদের ওই সিসি ক্যামেরা যে রেকর্ড আছে রেকর্ডারটা নিয়ে গিয়েছে। তারপরে আনুমানিক 100 ঘন্টা হবে তারা ড্রাইভ করে আমাকে নিয়ে গিয়েছে, যেখানে নিয়ে নামিয়েছে। এখানে 1-2টা সিঁড়ি উঠে তারপর একটা বারান্দা নিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেল। তার মানে একটা একতলা ভবন, আরো দোতলা আছে, কিন্তু আমাকে একতলা ভবনে নিয়েছে। আপনার কি চোখ খোলা ছিল না চোখ? জি না, আমার তো এই প্রথমে যে আমার হাত করা পড়েছে, চোখ বেঁধেছে এবং পুরো মুখের উপর জমটুমি পড়ানো। ও মাই গড, এই অবস্থা আমাকে নিয়ে গেছে। তার মানে তারা বুঝাচ্ছে যে ইউর লাইফ ইজ এন্ড। না, অ্যাকচুয়ালি তারা যাদেরকে ধরে নেয় তারা সবাইকেই ভেবে নেয় যেন কোথায় নিয়ে যাচ্ছে টের যেতে না পারে। এবং আমাকে তারা অনেক ঘুরিয়ে নিয়ে গিয়েছে যেন আমি টের না পাই কোথায় যাচ্ছে তারা। তো আমাকে যখন আমার চোখ বেঁধেছিল, তারপরে গাড়িতে নিয়ে জমটুমি পড়ালো, এই চোখটা খুব টাইট করে বেঁধেছিল। তখন আমি এই হাত দিয়ে একটু বাতের নিচে হাত দিয়ে একটু সামনের দিকে টান দিয়েছি যেন আমার টাইটটা কম হয়, যে আমার চোখের ব্যথাটা কম পাই। যখন জমটুপি পড়ালো তখন ওই
বাঁধনটা একটু নেমে গিয়েছিল, তো আমি চোখের উপর দিয়ে সামান্য একটু দেখতে পাচ্ছিলাম। তো আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমাদেরকে এয়ারপোর্টের পাশে যে নিয়ে RAB-1 এর ভিতর নিয়ে ঢুকিয়ে RAB-1 একটু বের করে আপনার এয়ারপোর্টকে ডান দিকে রেখে ঢাকা যে ইন্টারন্যাশনাল টার্মিনাল আছে, তারপরে ডোমেস্টিক টার্মিনাল আছে, ওটা পাশ দিয়ে একটা রাস্তা এঁকে বেঁকে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেছে। ওই রাস্তা দিয়ে নিয়ে এসে আমি পর্যন্ত টের পেয়েছি। সুতরাং আমি বুঝেছি যে BGFI ধরলেও আমার আশঙ্কা ছিল কোথায় নিয়ে যায়, এটার আশঙ্কা ছিল। আমি যতটুকু জানি ঢাকা শহরে তাদের কয়েকটা জায়গা আছে যেখানে তারা সেফ হাউস বলে এবং ওখানে তারা বন্দীদেরকে নিয়ে রাখে। তো আমার বুঝতে পারছিলাম না তারা কোথায় নিয়ে যাবে। যখন আমাকে ওই আঁকা বাঁকা রাস্তায় নিয়ে গেল তখন আমি নিশ্চিত হলাম যে আমাকে সদর দপ্তরের যে কর্তৃপক্ষ আছে ওখানে নিয়ে যাবে। যেখানে একটা কথা বলে নাকি গাড়িতে ওঠার পরপর আমি বলেছিলাম যে আপনারা কি আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছেন নাকি। তখন আমাকে একজন বলেছেন আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে, কথা হলে আমরা কয়েকদিন পরে আপনাকে নামিয়ে দিয়ে যাবো। যাই হোক, আমাকে নিয়ে নামালো একখানে। আমি কিছু দূর 60-65 কদম হেঁটে ডানে বামে করে আমাকে এক রুমে নিয়ে ঢুকালো। ওই ঢুকে আমাকে ওই রুমে আমার চোখ হাত বেঁধে খুলে দিল, আমাকে পায়জামা দিল, একটা গেঞ্জি দিল পোশাক পাল্টানোর জন্য, আমার জন্য খাবার এনেছিলাম, খাবার না হয়ে খাবার ছেড়ে দিলাম। তো তারপরে রাত্রে আনুমানিক আমার ধারণা তখন হয়তো 10:30 পৌনে 11টা হবে। ঘন্টা খানেক পর আমি বললাম আমি টয়লেটে যাব। তো টয়লেটে গিয়ে এসে আমি শোয়ার জন্য চেষ্টা করলাম। একটা 3 ফিট বাই 6 ফিট টুপি ছিল, একটা তেল চিটচিটে ভূ ছিন্ন সুযোগ ছিল 3.5 ফিটে। আমি বলে আমার মেপেছি এখানে বসে বসে। আপনার বিছানা চাদর ছিল 3.5 ফিট, মশারি ছিল 15 ফিট, মানে 4টা 4 সাইজে। যাই হোক, বিছানাটা ঘুম আসে না সারা রাত। আমি একটু মানে আতঙ্কে আছি যে আমাকে ক্রস ফায়ার নেবে কিনা। একটু পায়ের আওয়াজ পেলেই মনে হয় ক্রস ফায়ার নিচ্ছে। আর এদিকে বাসায় চিন্তা করছি বাসায় কি করলো, মা কি করলাম, স্ত্রী সন্তান কি করলো। তো এরকম আতঙ্কের মধ্যে একটা একসময় আমার মনে কয়েক ঘন্টা গেল। আমি তারপরে তাহাজ্জুদ করলাম। তার জন্য আমি আল্লাহ কেঁদে কেঁদে দোয়া করলাম যে আল্লাহ তুমি যদি ওদের হাতে আমার মৃত্যু লিখে রাখো তাহলে আমাকে তুমি শহীদের মৃত্যু দিও। আমার লাশ যেন কুকুর বিড়ালে খাবার না হয়, আমার লাশ অক্ষত অবস্থা আমার বাবা আমার স্ত্রী সন্তানের কাছে মার কাছে পৌঁছে দিন। আর আমার যা গোনা খাতা আছে তুমি আমাকে দয়া করে মাফ করে দিয়ে আমাকে শহীদের মর্যাদা। একটা মানুষের মনের অবস্থায় কি হতে পারে এটা ওই না বুঝে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন নেই। আমি শুনতেছি, আমি কিছু থাকে আমি আমি বলবো, আমি অ্যাড করবো, প্রশ্ন করবো না। যদি অ্যাড কাজ থাকে আমি অ্যাড করবো। এই আজমি ভাই, এই যে আপনাকে ওখানে কোনো এই যে নিয়ে গেল, আপনাকে প্রতিদিনই কি ইন্টারোগেশন করছে না আপনার কোনো ধরনের ইন্টারোগেশন তারা করে নাই? আচ্ছা, আমি ধারাবাহিকভাবে যাই তাহলে ভালো হয়। জি, আমি প্রথম রাতের কথা বলছিলাম। আমি আপনার তাহাজ্জুদ পড়ে তারপরে যখন ফজরের আজান শোনা গেল, আওয়াজ শোনা যেত ওখানে, হালকা কয়েকটা মসজিদে আওয়াজ শোনা যেত। আমি ফজরের আজান যখন তখন মনে একটু আশা জাগলো যে আজকে রাত বোধহয় আর মারবে না তারা আমাকে, কারণ সকাল হয়ে যাচ্ছে, এখন তো তার মারলে তো রাতেই মেরে ফেলছে। তো ফজরের নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো আর আসে না। বাসায় নিয়ে দুশ্চিন্তা। আমার মা খুব, বাবা মারা যাওয়ার পরে খুব অসুস্থ হয়ে গেলেন। আমার মাকে প্রায় লোকমা খাইয়ে দিতে হচ্ছে, সারা রাত ঘুমাতেন না। আমার মার পাশে শুয়ে আমি হাত বুলিয়ে দিতাম, মার হাত কাটে দিয়ে দিতাম, তেল মালিশ করতাম, প্রেশার মারতাম, ওষুধ খাইয়ে দিতাম। মাকে নিয়ে আমি আমার জানেন আমার 5 ভাই ব্রিটেনে, ইংল্যান্ড আছে, ইউকে থেকে থাকে, ওনাদেরকে দেশে আসতে দেওয়া হয় না। আমি মায়ের অন্ধের গাঁটে ছিলাম, মা আমাকে ছাড়া কোনো কিছু বলতেন না, অথচ আমি সারাক্ষণ মায়ের পাশেই থাকতাম। এই মায়ের বুক ছেড়ে আমাকে নিয়ে এসছে, মায়ের কষ্ট করে চিন্তা করে। আমার 3 সন্তান তখন মালয়েশিয়ানে, বড় সন্তান, 2 সন্তান ছোট বাসায় ছিল। এদেরকে নিয়ে দুশ্চিন্তা, সারা রাত ঘুম হলো না, সকালবেলা থেকে ঘুম হলো না, আমাকে নাস্তা দিল, নাস্তা কিছু খেলাম না। দুপুরের দিকে আনুমানিক 12টার দিকে হবে আমি যা বুঝি,
এর আগে একটু বলি, সকালে যখন ফজরের পর আলো হলো, আমার রুমের দক্ষিণ দিকে ছোট দুটো ভেন্টিলেটর ছিল। আপনাদেরকে আগেই বলেছি যে কচুক্ষেত কমপ্লেক্সের সর্ব উত্তরে হলো আপনার 14 তলা বিল্ডিং, আর সর্ব দক্ষিণে হলো এই আয়নাঘর যেটা বলা হয় জিআইসি বন্দিশালাটা। এই বন্দিশালার দক্ষিণে ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন অফিসার মেস বি নামে একটা অফিসার মেস আছে। ঢাকা স্টেশনের কয়েকটা মেস আছে, মেস এ, মেস বি, মেস সি। মেস বি ওদের প্রথম বাসিন্দাদের মধ্যে আমি একজন ছিলাম। জি জি। আমি ওই বসতির বারান্দায়, ওই মেসের বারান্দায়, রুমের বারান্দায় আমরা অফিসাররা গল্প করতাম। তখন আমরা দেখলাম এই জিআইসির দক্ষিণ দিকে যদি মেস হয় তাহলে মেসের উত্তর দিকে হলো জিআইসি। তো আমরা বারান্দায় বসে উত্তর দিকে দেখতে পেতাম ওখানে একটা বিল্ডিং, এবং ওখান থেকে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি আওয়াজ পেতাম। আমি তখন খুব নতুন অফিসার হয়েছে, আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করতাম এটা কিছু চিৎকার চেঁচামেচি হয়। তখন ওনাদের কাছে জানতে পেরেছি এটা জিআইসি, এবং এখানে মানুষজনকে নিয়ে এসে সৈনিকদেরকে নিয়ে এসে এরকম নানা রকম অত্যাচার করে বিভিন্ন রকমের তথ্য উদ্ধার করার চেষ্টা করা হয়। আমরা কিছু অমানবিক মনে হতো, মাঝে মাঝে যে চিৎকার চেঁচামেচি শুনতাম, তখন আমি বা আমার বন্ধু বান্ধব যারা ছিল আমরাও এখান থেকে প্রতিবাদ স্বরূপ চিৎকার চেঁচামেচি করতাম আমরা। তো পরদিন সকালবেলা যখন আলো হয়ে গেল, ওই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখতে পেলাম যে মেসের বারান্দায় আমি সময় দীর্ঘদিন কাটিয়েছি, ওই মেসের বারান্দা, ওই মেসের জানালা, ওই মেসের রুমগুলো আমি দেখতে পেলাম। তো তখন আমি নিশ্চিত হলাম যে আমি ওই জিআইসি তে আমাকে দিয়েছে। তো পরের দিন 12টার দিকে আনুমানিক আমি অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ করে আমার হাত পা সব খিচুনি শুরু হলো, আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসতো, মাথা ঘুরতে লাগলো। আমি চিৎকার চেঁচামেচি করতে করতে আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি আর কিছু করতে পারবো না। আর যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি আর একটা রুমে, ছোট একটা রুম। পরে দেখেছি এটা আমার রুমের ঠিক উত্তর দিকে একটা ছোট রুম। এটা থেকে তারা মেডিকেল রুম বলে, ডাক্তার সাধারণত ওখানে কোনো রোগী দেখতে আসলে ওখানে দেখেন। ওখানে আমাকে, আমি শোয়া অবস্থায় আমার হাতে স্যালাইন দেওয়া। তো আমাকে তাদের মধ্যে এখানে যারা ডিউটি করে একজন বললো যে আপনার প্রেশার খুব হাই হয়ে গেছিল, এবং এই জন্য আপনার প্রেশার ওষুধ এবং ঘুমের ওষুধ আপনার স্যালাইনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমার 6 থেকে 7 দিন হবে। জি জি। 6-7 দিন পরে আমাকে আমার সেই পূর্বের রুমে নিয়ে আসতো। জি। এই 6 দিন ওই রুমে ছিলাম, বেশিরভাগ সময় ঘুমিয়েছি ওষুধের কারণে। খাবার সময় খাবার দিয়েছে, খাবার টেবিলের সামনে নিয়ে গেছে, আমি খেতে পারতাম না বেশি, খালি শরীরে ঝরঝর করে পানি পড়তে পারতাম। মাকে নিয়ে খেতে বসছিলাম, মাকে খাইয়ে দিতাম যে মা খাচ্ছেন কিনা, মা স্ত্রী সন্তানের জন্য খুব দেয়, আমি খেতে পারতাম না। সামান্য একটা 2-3 বছরের মাথায় যতটুকু খাই ততটুকু হয়তো খেতাম, তাও খেতে পারতাম না কোনোদিন। প্রায় 6-7 দিন পরে আমাকে আগের রুমে নিয়ে আসলো, এবং ওখানে আমাকে যখনই আমার মোটামুটি সুস্থ হলাম, আমি তখন জিজ্ঞাসা করা শুরু করলাম যে ভাই আপনারা বলেছিলেন যে আপনারা অফিসার কথা বলবে, কথা বলে আমাকে কয়েকদিন পর দিয়ে যাবেন। 1 সপ্তাহ হয়ে গেল, 8 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, আপনাদের অফিসার তো আসে না, কথা বলেন আপনারা। তো বলে যে ওনারা বলেছেন সময় হলে আসবেন। তো সময় আর হয় না ওনাদের, এভাবে দিন যেতে থাকলো। ঠিক 1 মাস পরে আমাকে 22 আগস্ট রাতে ধরে নিয়ে গেছে, 21 সেপ্টেম্বর, ঠিক 1 মাস পরে রাত 11:50 তাদের একজন অফিসার আসলেন। আমার রুমে সবসময় লাইট জ্বলতো, কারণ রুমের লাইট বন্ধ করে দিয়ে উনি টর্চ নিয়ে আমার মাথার পিছনে এসে বসলেন যে আপনাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা আমি ঠিক কি কথা বলেছেন আমি আপনাকে হুবহু কথা বলছি। উনি বলেছেন যে একটা ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, আশঙ্কাটা কেটে গেছে, এই জন্য আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমি কি মুক্তির জন্য দিন গুনবো না ঘন্টা গুনবো? তো ওই অফিসারটা বললেন যে আপনি একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন, আপনি ভালো বোঝেন যে আপনার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে, আমি কিছু বলতে পারবো না। তো আমি দৈনিক দিন গুনছি, মুক্তির দিন গুনছি, মুক্তির দিন গুনছি, কেউ কোনো কথা বলে না। ঠিক আরো প্রায় মাসখানেক পরে 19 অক্টোবর আমাকে একদিন দুপুরে আসলে এসে বললো আমাকে আপনাদেরকে আমাদের কর্তৃপক্ষ কথাবার্তা বলবে। তারা আবার ওখানে
অফিসারদেরকে বড় ভাই বলে। এটা একটা হাস্যকর ব্যাপার। আমি বললাম যে আপনারা কি আমাকে বড় ভাই বলে কি বোঝাতে যাচ্ছেন? আপনারা কি বোঝাতে যে আপনার বেসামরিক মানে সিভিল প্রতিষ্ঠান, কোন সিভিল প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অফিসারদেরকে স্যারই বলে। আপনার বড় ভাই বলে কি বোঝাতে যাচ্ছেন? আমাদের কি ধন্যবাদ প্রদান দিয়েছে? আমি গন্তব্য মনে করেন আমাকে? আর তাদের চুলও তো কাটা হলো একদম যেভাবে আপনার বাহিনীর চুল কাটে, এরকম চুল তো সাধারণত বেসামরিক লোক কাটে না। তাদের চুল কাটা দেখে বোঝা যাচ্ছে তারা বাহিনীর লোক। তাদের কথাবার্তা চাল চলন এগুলো দেখলে বোঝা যায়। আমি 30 বছর বাহিনীর চাকরি করেছি, আমি দেখলেই বুঝতে পারবো কে বাহিনীর লোক কোনো বাহিনীর লোক না। যাই হোক, তো বললাম আপনাদের কথা বললো, তখন আমার চোখ হাত বেরিয়ে আবার জমজমে পড়ে একটা রুমে নিয়ে গেল, ইন্টারোগেশন রুম। এরকম 2টা কি 3টা রুম আছে, আমি 2টা রুমে নিয়ে গেছি আমাকে, আর অন্য কোনো রুম আছে কিনা আমি জানি না। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করলে। আমার মোবাইলে বিভিন্ন অফিসারদের নাম আছে, বিভিন্ন লোকের বন্ধু বান্ধবের নাম আছে, এর সাথে পরিচয় কিভাবে, ওর সাথে পরিচয় কিভাবে, আপনার ওর সাথে করে চাকরি করেছেন, এই সমস্ত নানান রকম প্রশ্ন করলো। তো সাধারণত মনে করেন যারা পতিত সরকারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারাই আমার সাথে যোগাযোগ করছেন, আমি ক্ষতিগ্রস্ত একজন। তো আমাকে বলে আপনাদের সরকার বিরোধী লোকের সাথে আমরা যোগাযোগ করেছি। আমি বললাম সেনাবাহিনীতে আমরা সবাই সরকারের পক্ষে, আমরা সরকারের আনুগত্য করার জন্য শপথ নিয়েই আমরা অফিসার কমিশন লাভ করেছি। তো এই জন্য আমি তো আমরা সবাই ওখানে সেনাবাহিনীর ভিতরে আমরা কে কোন দল করে, কে কোন দলের সমর্থক, এগুলো লিখে না। তখন আমি তো আমার পরিচিত অফিসার একটা চাকরি করি, সেইভাবে যোগাযোগ আমার। 19 তারিখে আমাকে জিজ্ঞাসাবাদ করলো, 22 তারিখে এসে আবার আমার জিজ্ঞাসাবাদ করলো। মোটামুটি সে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে এখানে হলো ওই প্রশ্নগুলো যেটা আমি প্রথম দিকে বলেছি যে আমি জামাতের আমির হবো কিনা, এইভাবে চাপাচাপি করেছে। তো জিজ্ঞাসাবাদের একটা কৌশল হলো আপনার একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করা। যদি কোনো মিথ্যার আশ্রয় না হয় তাহলে এটা তার বক্তব্য বেষ্টন হলেই ওখান দিয়ে তারা খতিয়ে খতিয়ে আরো করে বেরোতে করবে। তো 22শে অক্টোবর জিজ্ঞাসাবাদের পরে তারা আরো 1.5 মাসের 7 ডিসেম্বর আমার তৃতীয়বারের মতো আমার জিজ্ঞাসাবাদ করলো। এবং ওইবার আমাকে ওই যে আমি বলেছি আগে যে আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন। তো আপনার এই 3 দিনে মিলে আমাকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। আমার সাথে সাধারণত তারা মোটামুটি ভালোই ব্যবহার করেছে, শুধু ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন এই প্রসঙ্গটা যখন এসছে তখন আমাকে খুব রুক্ষভাবে, খুব রুষ্ট হয়ে, একদম ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেছে। আমি বলেছি যে আমি আপনি আগে বলেছি কিসের প্রতি সোচ্চার কেন? জি, আপনি কিসের প্রতি সোচ্চার কেন? ভারতের বিরুদ্ধে আমি ফেসবুকে এত সোচ্চার কেন? আমি বলেছি যে আমি তো আগেও বলেছি যে আমি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে যে সংশ্লিষ্ট ধারা আমাকে বিচার করে আমরা আইনের হাতে সুপর্দ করেন। আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন কেন 2 দিন ধরে? আর সেনাবাহিনী 30 বছর আমাকে ভারতকে বন্ধু শিখায়নি। আমার সেনাবাহিনীকে ভারতকে 30 বছরে শিখেছি। এবং আমি গত 2017 সালের কথা বলছি, 2016 সালের 7 ডিসেম্বরের কথা বলছি। অতদিনের 45 বছর উপরে আমাদের স্বাধীনতা। আমি বললাম গত 45 বছরে ভারতকে আমি বন্ধু সুলভ পাইনি। তো আমার এই জবাবের উপর তারা কোনো কথা বলেনি, বললো যে আমরা আপনার তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনি থাকতে হবে। তাদের কথা সুর এবং ভঙ্গিমা দিয়ে আমি বুঝেছি তারা আমাকে সহজে থাকবে, মানে যেটা ইংরেজি টেক্সট এন্ড টোন বলে, সেটাই আমাকে বলেছে যে তারা আমাকে সহজে থাকতে চাচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি তদন্ত করবেন? তদন্ত তো হয় একটা ঘটনা ঘটে, এখন যেমন আপনার দেখে বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত হচ্ছে, বিভিন্ন রকম তদন্ত হচ্ছে। একটা ঘটনা ঘটে, ঘটনা সত্য কিনা, তারা এর সাথে জড়িত, তারা অপরাধী, এগুলি উদ্ঘাটনের জন্য তদন্ত হয়। আপনি কি তদন্ত করবেন আপনারা? তখন বলে যে আপনি গোপনে গোপনে কিছু করছিলেন কিনা এটা আমি তদন্ত করবো। এই তদন্ত তো কেমন পর্যন্ত শেষ হবে না। তারা আমাকে আর কোন সৌন্দর্য জবাব না দিয়ে তারা চলে গেল। এরপরে এইভাবে থাকতে লাগলাম। আসার আগ পর্যন্ত আমি অনেকবার চেষ্টা করি তাদের অফিসারদের
5 বার লিখিতভাবে বিভিন্ন রকম দিয়েছি। আপনারা আমাকে কেন আটকে রেখেছেন, আমার কি অপরাধ, বিনা করে কেন বিনা বিচারে বিনা করে আটকে রেখেছেন। আমি তাদেরকে একবার লিখে দিয়েছি যে আমার বৃদ্ধ মা কেমন আছে, আমার কি খবর এনে দেন আমাকে, আমি ভালো আছি দেখতে আছি, খবরটা দেন। কোনোটা কোনো জবাব দেয় না। তারা একটা নির্বিকার ভাবে আমাকে ওখানে নির্লিপ্ত ভাবে আটকে রেখেছে। বাহিরের জগতের সাথে কোনো সম্পর্ক নাই। না, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। প্রথম দিকে আপনার যে 2টা ভেন্টিলেটর দক্ষিণ দিকে বলেছে, ওগুলো পরের দিকে বন্ধ করে দিয়েছে এবং রুমের চারিদিকে প্রচন্ড আপনার এক্সস্ট ফ্যানের আওয়াজ হতো, আপনার জেনারেটর চালার মতো আওয়াজ হতো, পানির পাম্প চালার মতো আওয়াজ হতো। মানে চারিদিকে প্রচন্ড হবে। আমার এখানে পরীক্ষা দেখা গেছে আমার 50% আপনার হিয়ারিং লস হয়ে গেছে আমার। তো আজান যখন হতো আশ্চর্যভাবে, তখন আরো বেশি কয়েকটা মেশিন থাকতো। আমি বললাম, আপনারা একটা মুসলমানের দেশে একটা মুসলমানকে আজান শুনতে দেবেন, আপনারা কি মুসলমান নন? হ্যাঁ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি। না, আপনাদের ইমান ঠিক নাই। একজন মুসলমান আজান শুনতে দেবে না কেন? এটা কোনো সন্দেহজনক না। প্রথম দিকে আমাকে একটা কাগজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময় লিখে দিত, সপ্তাহে 1 বার করে। তারপরে এক সময় এসে কাগজ দেওয়া বন্ধ করলো, তারা হাতে করে লিখে নিয়ে আসতো, আমাকে বলতো, আমি হাতে মুখে আমি লিখে নিতাম। পরবর্তীতে সেটা বলে বন্ধ করে দিল। 2022-এর জুন জুলাই থেকে আপনার নামাজের সময় বলা বন্ধ করে দিল। আমি বললাম যে সপ্তাহে 1 দিন আমাকে শুধু ফজরের নামাজের টাইম বলেন, আর বড় লাগবে না। সে সপ্তাহে 1 দিন এই গত কিছুদিন আগ পর্যন্ত বলেছে, এর আগ পর্যন্ত আমাকে ফজরের নামাজের টাইমটা বলেন। আমি তাহাজ্জুদ পড়ে, মানে যখন তাহাজ্জুদের সময় শেষ হয়, ফজরের সময় শুরু হয়, আজান কিন্তু ফজরের সময় হয় না, 20 মিনিট 25 মিনিট পরে হয়। আমি যদি ফজরের ওয়াক্তের শেষ সময় জানতে পারি, আমি তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে মাঠ থেকে বিছানায় যেতে পারি। কিন্তু তারা আমাকে ওই টাইমটা জানে না। একদিনের অনুরোধ করেছিলাম যে একটা ওয়াক্তে তারা বলেনি। আমি জানি না তারা কেমন মুসলমান। তো ওই চারিদিকে শব্দ খুব, মানে শব্দ নির্যাতনের প্রচন্ড কষ্ট পেয়েছি। ওখানে জানালা দরজা ছিল না দেখে গরমে ভীষণ কষ্ট পেয়েছি। আর যারা নিচের লেভেলে কাজ করে, আমাদের রুমে যারা ডিউটি করতো, আমার খাবার দিত, আমার পানি দিত, আমার ওষুধ খাওয়াতো বা টয়লেটে নিয়ে যেত, এরা হলো বাংলাদেশের একটা বাহিনী আছে, আপনার নাম জানেন না হয়তো অনেকেই, MODC, মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি। আমি আবার বলছি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি। এরা অল্প প্রশিক্ষিত। তারা মূলত যে সমস্ত প্রতিরক্ষা বাহিনী, যে সমস্ত স্থাপনা আপনার সরাসরি যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, সেখানে তারা প্রহরী ডিউটি করে। ঢাকা শহরে আপনারা যে বিজয় সরণিতে আপনার নব থিয়েটার আছে, নব থিয়েটারের পাশে আছে সামরিক জাদুঘর। ওই সামরিক জাদুঘরে প্রহরী ডিউটি করে। আপনার এই প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা আছে শেরে বাংলা নগরে, ওখানে প্রহরী ডিউটি করে। ডিজিএফআই এর সারা বাংলাদেশে যত জায়গায় যত শাখা আছে সেখানে তারা প্রহরী ডিউটি করে। এই ধরনের সৈনিক, তারা MODC সিপাহী, তারা রুমে ডিউটি করতো। আমার খাবার দিত, পানি দিত, ওষুধ দিত, আমি টয়লেট নিয়ে যাওয়া আসা করতো। তো আমি কিভাবে নিশ্চিত আমি ডিজিএফআই আমাকে নিয়ে গেছে, সেগুলো প্রথমে অফিসারকে চিনেছি, দ্বিতীয়ত আমি জানালা দিয়ে পরদিন সকালে আমার মেস পরিচিত মেস দেখতে পেয়েছি, তৃতীয়ত এই MODC ছেলে যারা ডিউটি করতো একদিন ভুলে একজন ID কার্ড না ফেলে চলে এসছে এবং আমি তার পিতার মধ্যে স্পষ্ট দেখতে পেয়েছি ডিজিএফআই লেখা এবং কার্ডের মধ্যে MODC লেখা। আমি কোরআন হাদিস পড়তে গিয়েছিলাম, আমাকে হাদিস দিয়েছে। তো হাদিসের কয়েক পৃষ্ঠা পর সিল মারা ছিল। তো তারা সিলগুলি সব সাদা ফ্লুইড দিয়ে মুছে দিয়েছিল, কিন্তু ভুলে একটা পৃষ্ঠা বাদ পড়ে গেছে। ওখানে স্পষ্ট লেখা ছিল প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর। তারপর আমাকে যে ওষুধ খেতে দিল, ওষুধের মধ্যে একটা সিল মারা থাকে DBM, ডিফেন্স বাজেট মেডিসিন। এটা সাধারণত ডাক্তাররা ছাড়া আর কেউ জানে না। আমি ঘটনাক্রমে 1988 সালে একটা CMH এর অধিনায়কের কোর্ট মার্শালের প্রসিকিউটর হিসেবে কাজ করেছিলাম, সরকার পক্ষে উকিল হিসেবে কাজ করেছিলাম। তখন এটা কাজ করতে গিয়ে আমি জেনেছি যে
এগুলি কেন্দ্রীয়ভাবে ক্রয় করা হয় এবং বিভিন্ন সিএমএজি বিতরণ করা হয়। মেডিসিনের সিল মারা থাকে ডিফেন্স বাজেট মেশিন, সংক্ষেপে ডিবিএম। তো ওটা দেখে আমি আরো নিশ্চিত হয়ে গেলাম যে এখানে ডিফেন্স বাজেট মেশিন বা আর্মি, নেভি, এয়ারফোর্স এবং ডিজিএফআই। তো আর্মি, নেভি, এয়ারফোর্সে কাউকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে বাড়িতে আটকে রাখবে না, ডিজিএফআই ছাড়া কোনো বিকল্প নেই। তো এই সমস্ত আলামতের মাধ্যমে আমি মোটামুটি শতভাগ নিশ্চিত ছিলাম যে আমি কোথায় ছিলাম। এখন আমরা আপনাকে নিয়ে কয়েকটি ধারাবাহিক পর্ব ইনশাল্লাহ করব। এখন আপনার এই 8 বৎসরের কাহিনী তো 1 ঘন্টায় হবে না। আমরা 1 ঘন্টায় আমাদের দর্শক শ্রোতারা অনেক কিছু আপনার এই 8 বৎসরের এক্সপিরিয়েন্স, 8 বৎসরের এই যে ডিজিএফআই এবং বাংলাদেশের গত সরকারের যেই মহব্বতের আলামত আপনাদের উপরে করছেন, এগুলো অনেক কিছু জানার আছে আমাদের দর্শক শ্রোতা এবং বাংলাদেশের মিডিয়াগুলো। আমরা তো অনেক কিছুই জানি না, আমরা অনেক কিছুই অজ্ঞত, আমরা কিছুই জানি না যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের একটি বাহিনী বাংলাদেশের জনগণের উপরে এই অত্যাচার অবিচার করে, তা আমাদের জানা দরকার, আমাদের দর্শক শ্রোতাদের জানা দরকার এবং মানব জাতির জানা দরকার। এবং আপনারা যদি এগুলো না জানান তাহলে আমরা জানবো কোত্থেকে? ভাই ব্রাদার, একটু সময় নিয়ে আমাদেরকে জানাবেন। আমরা আপনার এই দুঃখ দুর্দশা নিয়ে আমরা কয়েকটি পর্ব করব। এখন বলেন যে বর্তমান সরকার যে আসছে, এই সরকারকে আপনি আমি যারা ইয়ং জেনারেশন কিভাবে আমরা এই সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব এবং দেশকে একটি দেশে রূপান্তরিত করা যাবে? দেখেন, এত দীর্ঘদিনের জঞ্জাল তো সহজে দূর করা সম্ভব হবে না। 52 বছরের জঞ্জাল, 53 বছরের জঞ্জাল, বাংলাদেশ অর্ধশতাব্দীর উপরে জঞ্জাল তো আপনার দীর্ঘ সময় লাগবে। আমি মনে করি বর্তমান আপনার এই যে সফল বিপ্লবের মধ্যে যে সরকার হয়েছে, এই মুহূর্তে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল বলে আমি মনে করি না। উনি একজন যোগ্য ব্যক্তি এবং দক্ষ এবং দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধিমান মেধাবী ব্যক্তি। ওনার সাথে যারা উপদেষ্টা আছেন তাদের অধিকাংশই আমার সম্পর্কে আমার যা ধারণা ভালো বলে মনে করি। তবে কয়েকজনের ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবোধ, তাদের যোগ্যতা দক্ষতার ব্যাপারে আমার কিছু সন্দেহের অবকাশ আছে। আমি আস্থার ফিল হতে পারি না তাদের কয়েকজনের ব্যাপারে। এগুলি আমি পাবলিক ফোরামে নাম না বলি। যদি উপদেষ্টা পরিষদ চেষ্টা করেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমি মনে করি দেশকে এমন একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে নিতে পারবে, যেটা আমাদের যে তরুণ প্রজন্মে যারা দেখিয়েছে, ছাত্র জনতা যে সফল বিপ্লব করেছে, এই অভ্যুত্থান হয়েছে, এটার মাধ্যমে 53 বছর পরে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে একটু উন্নতির পথে এগিয়ে যাবে। আমি মনে করি ওনাদের পক্ষে সম্ভব এটা। এখানে সেনা প্রধান তো বলেছেন যে সবসময় উনি সাহায্য করবেন এবং আমি বিশ্বাস করি সেনাবাহিনী সবসময় ওনাকে সমর্থন দিয়ে যাবে এবং সেনাবাহিনীর সমর্থন অত্যন্ত জরুরি। তবে যে সমস্ত বিতর্কিত ব্যক্তি আপনার উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে অপসারণ করার, যারা পরীক্ষিত দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি একটা যৌক্তিক সময় তাদেরকে দেওয়া উচিত, যেন তারা সমস্ত বিভাগ তো ধ্বংস করে দিয়েছে। আপনি বিচার বিভাগ বলেন, আপনি বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এগুলোকে সব ঝেড়ে সাজাতে হবে। রাজনৈতিক দল নির্বাচনের তাড়াহুড়া করতে হলে আমি একটু অ্যাড করি, এই যে ডিজিএফআই এর ভিতরে ক্লিন আপ করা প্রয়োজন না? বুঝিনি, আমার বলেন ডিজিএফআই যে সমস্ত কর্মকাণ্ড করছে এর ভিতরেও কি কোনো ক্লিন আপ করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
যে আইন করে ডিজিএফআই এর অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করা উচিত, এবং এটা এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই করতে পারবেন, না করার করতে পারার কোনো কারণ দেখি না আমি। ডিজিএফআই কে আভ্যন্তরীণ রাজনীতি বের করতে হবে। তাদেরকে কাজ হলো আমরা বলি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স, অর্থাৎ আমার বর্ডারের বাইরে যারা গোয়েন্দা কার্যক্রম করবে, আমার বর্ডারের অপর পারে গোয়েন্দা করবে, তাদের রাজনৈতিক প্রতিরক্ষা বাহিনীর কাজ দেশের প্রতিরক্ষা করা, দেশের স্বাধীনতা রক্ষা করা। প্রতিরক্ষা বাহিনীর কাজ দেশের আভ্যন্তরীণ রাজনীতি নাক গলানো নয়, মানুষকে অপহরণ করা নয়, মানুষকে গুম করে খুন করা নয়। তো প্রতিরক্ষা বাহিনীর কোনো অধিকার নেই। এর ভিতরে কি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোন মেম্বার আছেন কিনা আপনার জানা মতে? আমার তো প্রত্যক্ষ কোনো জ্ঞান নেই, তবে ওখানে যারা ডিউটি করতে এমডিসি, যারা আমার রুমে ডিউটি করতে এমডিসি সিপাই, তাদের মধ্যে একাধিক ব্যক্তি আমাকে বলেছে যে ভারতীয় দূতাবাসের লোক আমাদের এখানে যাতায়াত করে। কারো কাছে শুনেছি যে তাদের জন্য আলাদা অফিস কক্ষ আছে এখানে। তো ভারতীয় দূতাবাস মানে মূলত এরা রয়ের অফিসার, এবং এটা বিভিন্ন দেশে এটা আছে যে আপনার দূতাবাসে সশস্ত্র বাহিনীর অফিসাররা গোয়েন্দা কার্যক্রম করার জন্য পোস্টিং করা হয়, তাদেরকে অন্য নামে পোস্টিং করা হয়। তাদের যে সশস্ত্র বাহিনীর অফিসার বা গোয়েন্দা বাহিনীর অফিসার এটা জানার কোনো উপায় থাকে না, তাদেরকে ইকোনমিক কাউন্সিলর, লেবার কাউন্সিলর নাম দিয়ে রাখা হয়, যারা গোয়েন্দা কার্যক্রম করে। এবং ভারতীয় দূতাবাসে রয়ের অফিসার এবং পোস্টিং আছে, আমি শতভাগ নিশ্চিত। এবং ভারতীয় দূতাবাসের লোক বিজেপি অফিসে আসতে মানে রয়ের অফিসাররাই আসে। তো তারা আসলে কি করতো, তারা কতক্ষণ থাকতো, কি কথাবার্তা বলছে? আমার প্রশ্নটা হলো, যেমন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা মিনিস্ট্রির প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা বিভাগে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মেম্বাররা কাজ করতেন, জনগণ কাজ করতেন। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে লক্ষ লক্ষ লোক। আমাদের দেশের জনগণ বেকার, আমাদের দেশের জনগণ, আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকরা কাজ করতে পারছে না। সো এখনো অনেক ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের মেম্বাররা কাজ করেন। সো আমাদের বর্তমান সরকার এগুলো কিভাবে যাচাই বাছাই করবেন? আমরা কিভাবে যাচাই বাছাই করব? আমাদের কাজ কি ভাইজান বলুন? এটা তো আসলে একটা খুব জটিল বিষয়, এটা খুব সহজ বিষয় নয়। কারণ আমি মনে করি আমাদের এই 15 বছরে একটি পয়েন্ট বলছিলেন যে সৈয়দ নজরুল ইসলাম সাইন করে সে পড়ে গেছেন, ওই সাইনের বিদায়ে যে বাংলাদেশে বর্তমান গত সরকার 16 বছরে উনি যা করছেন, ওনার উন্নয়নের খাতিরে উনি তো ওনার বীজ প্রত্যেকটি জায়গায় বপন করে গেছেন। এই বীজকে আমি আর আপনি কিভাবে এগুলো সরাবেন? এগুলো সময় সাপেক্ষ জটিল ব্যাপার একটা। আপনার এটা একদিনে করা যাবে না, দীর্ঘদিন সময় লাগবে এবং সুপরিকল্পিতভাবে বিশেষজ্ঞদের মাধ্যমে এটাকে করতে হবে। এবং আমাদের এই যে মিডিয়ার একটা বড় অংশ আমি মনে করি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য তাদের অর্থপুষ্ট, তাদের মদত পুষ্ট, তারা মিডিয়ার একটা বড় অংশ মানে ভারতের দালাল হিসাবে কাজ করছে, তাদের দোষর হিসাবে কাজ করছে। এই মিডিয়া কিন্তু বলে মিডিয়া কন্ট্রোলস পিপলস মাইন্ড। তো মিডিয়ার একটা বড় অংশকে এটা কিভাবে করতে হবে, এটা সরকারের আসলে একটা জাতীয় নিরাপত্তা পরিষদ করে, জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে আমাদের নিরাপত্তার কি কি হুমকি আছে এগুলো আগে বের করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে একটা আমাদের জাতীয় নিরাপত্তা কিন্তু শুধু আপনার শত্রু আক্রমণের বিরুদ্ধে নিরাপত্তা, মানে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের সাংস্কৃতিক নিরাপত্তা, এগুলো সবকিছু আমাদের চিন্তা করতে হবে। এগুলোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে দল করে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করে বিভিন্ন আপনার মন্ত্রী, সচিব, বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়ে টিম করে এটা এক্সটেন্সিভ ওয়ার্ক, এটা খুব বিশাল বড় একটা ওয়ার্ক জাতীয় নিরাপত্তা। আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা নাম কাওয়াজটা আছে শুনেছি আমি বহু আগে, তাদের কোনো আদৌ কার্যক্রম আছে কিনা আমার সন্দেহ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সব বাহিনী প্রধানরা থাকবে, আপনার বড় বড় মন্ত্রী থাকবেন, মানে বড় বড় বলতে আমি বোঝা যাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী,
প্রতিরক্ষা মন্ত্রী থেকে থাকে, আপনার পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আপনার যে সচিবরা থাকে, সবাই মিলে বসে এটা ওয়ার্কআউট করতে হবে যে আমাদের জাতীয় নিরাপত্তা কি কি হুমকি আছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা কি কি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এটা এক কথা দুই কথা 1 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে না, এগুলো দিনের পর দিন মাসের পর মাস গবেষণা করে এগুলো বের করতে হবে। আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, অনেক গভীর শিকড়ে তারা 16 বছরে পৌঁছে গেছে এবং গত এই সফল বিপ্লবের পরে এই পর্যন্ত যতগুলো অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় আপনার হাঙ্গামা হচ্ছে, আনসারের সমস্যা হচ্ছে, হাসপাতালের সমস্যা, এগুলো সবগুলোর পিছনে তাদের হাতে আছে বলে আমি মনে করি। তারা এই তাদের দোসর যারা, তাদের দালাল যারা, তাদেরকে দিয়ে তারা এই সমস্ত হাঙ্গামা তৈরি করে এই বিপ্লবী সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের জন্য একটা নাজুক পরিস্থিতি থেকে তাদেরকে বিব্রত করার চেষ্টা করছে। এবং আমি মনে করি ভিতরে ভিতরে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, এটা আমার বিশ্বাস করে যথেষ্ট কারণ রয়েছে। এবং এই জন্য আমি একটু উদ্বিগ্ন যে যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে সবাই কি জাতীয়তাবাদী মানে প্রেরণা, চেতনা, মজবুত শক্তি আছে। আমি মনে করি না সবার সেরকম আছে। আমি স্পষ্ট আমি বলেছি যে আমি পাবলিক ফোরামে নাম বলতে চাই না, কিন্তু কারো কারো আমি নিশ্চিত যে তাদের আনুগত্য বাংলাদেশের যে ভারতের প্রতিবেশী, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী উদ্বুদ্ধ নয়, তাদের চেতনা বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা নয়। দেখুন আপনি দেখেন, আপনি যখন আমি পাসপোর্টে ফর্ম ফিল আপ করি, আমার পাসপোর্টে আমার জাতীয়তা লেখা হয় বাংলাদেশি। আমি বাংলাদেশ যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে যাব, আমার জাতীয়তা বাংলাদেশি লেখি। কিন্তু এই পতিত সরকারের তারা কিন্তু কোনোদিন বাংলাদেশি জাতীয়তা বলে না, তারা নিজেদেরকে বাঙালি জাতি বলে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, যারা নিজেদের জাতীয়তাই স্বীকার করে না, যে জাতীয়তা আমার পাসপোর্টে লেখা আছে, যে জায়গায় আমার সমস্ত ফর্মে ফিল আপ করি, এই জাতীয়তাই যারা স্বীকার করে না, তারা এই দেশের রাজনীতি করতে দূরের কথা, এই দেশে থাকার তাদের আদৌ কোনো অধিকার আছে কিনা। তারা নিজেদেরকে বাঙালি জাতি বলে, কোনোদিন শুনেছেন তারা বাংলাদেশি জাতি বলে? তারা নিজেকে বাঙালি জাতি বলে। আমরা সবাই বাংলাদেশি, যারা বাংলাদেশি না তারা বাঙালি। তারা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মানে এক করে তারা চিন্তা করে। এবং এই জঞ্জাল একদিনে মুক্ত হবে না এবং খুব সহজে মুক্ত হবে না। এই জঞ্জাল মুক্ত করতে হলে আপনাকে অনেক বিশেষজ্ঞদের দিয়ে অনেক গভীর আপনার গবেষণা করে এগুলো বের করতে হবে, কিভাবে এগুলো রন্ধ্র থেকে আমাদের শিকড় উপড়ে ফেলতে হবে। এদের শিকড় উপড়ে ফেলা ছাড়া আমাদের খুব উপায় নেই। আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করে ফেলেছে, বিভিন্ন বাহিনীগুলোকে নষ্ট করেছে। সরকার প্রত্যেকটা অসংঘ মানে প্রতিষ্ঠানকে তারা যেভাবে, আপনার সাথে আমি অ্যাড করি, এডুকেশন সিস্টেম থেকে প্রত্যেকটা এডুকেশন, প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টপ লেভেল ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের টোটালি ডিস্ট্রয়, এডুকেশন সিস্টেম ডিস্ট্রয়, আমাদের ইয়ং জেনারেশন ডিস্ট্রয়। আপনি চিন্তা করে দেখেন, মাদ্রাসা এডুকেশন সিস্টেম ডিস্ট্রয়। আপনি যে ইসলামিক আপনি সেজদা দিবেন, যার পিছনে নামাজ পড়বেন, ওই সিস্টেম সহ ডিস্ট্রয়। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে পূজা করবেন, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, গির্জা যাবেন, সব কিছু ডিস্ট্রয়। সো আপনি কোথায় আপনি কোনটা নিয়ে আপনি শুরু করবেন বর্তমানে? আপনি ডিস্ট্রয় বলছেন, আমি ঠিক ডিস্ট্রয় শব্দের সাথে একমত পোষণ করি না। ডিস্ট্রয় এখন আমি মনে করি না, তবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তারা। শিক্ষা ব্যবস্থাটাকে তো আমাদের অনেক আগে থেকেই দুর্বল ছিল। আমরা বলি শিক্ষা যাদের মেরুদণ্ড, কিন্তু আমাদের মেরুদণ্ড অত্যন্ত দুর্বল। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক কাজ করা। আমি সেনাবাহিনীতে চাকরিকালীন আমি 8টা বিভিন্ন ক্যান্টনমেন্টে যে আপনার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থাকে, কিন্ডারগার্টেন স্কুল থাকে, আমি এরকম 8টা প্রতিষ্ঠানে জড়িত ছিলাম। 5টাতে আমি গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম এবং আমাকে 2009 সালের জুন মাসে চাকরিকে বের করা থেকে নিয়ে 2016 অগস্টে ধরা পর্যন্ত এই 7 বছর 2 মাস আমি শিক্ষা ক্ষেত্রে কাজ করে গেছি। আমি 3টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম এবং অনেকগুলো স্কুলে কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমি এই পুরো সময়টা শিক্ষা ক্ষেত্রে কাজ করেছি এবং এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো ঢেলে সাজাতে হবে।
আমাদের শিক্ষা ব্যবস্থা এত ভেজাল। আপনার সাথে জাস্ট অ্যাড করে, এই যে আমাদের আমাদের একজন আমার ডিস্ট্রিক্টেরই আমার উপজেলা বা আমার এলাকার মন্ত্রী মহোদয়া ডক্টর দীপমণি যা করছেন ওনার দয়ায় শিক্ষা সিস্টেমটাকে, এটাকে আপনি কি মনে করবেন? আমি তো অ্যাকচুয়ালি গত 8 বছর 8.5 বছরের ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞ। আমি এই ব্যাপারে আমার এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান নেই, কতটা ধ্বংস হয়েছে আমার জানার সুযোগ হয়নি এখন পর্যন্ত। আল্লাহ রহমতে একটু যাক, ডে বাই ডে আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। আপনি দেখবেন এই 8 বছরে আল্লাহ রহমত, আপনি 8 বছরের আগের কথা বলছেন, এই 8 বছরে আল্লাহ রহমত উনি আপনার মাদ্রাসা শিক্ষা, স্কুল শিক্ষা এবং আমাদের এডুকেশন সিস্টেমকে কোথায় নিয়ে গেছে সেটা আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা কোথায় আছি সেটাকে দেখবেন। এবং আমাদের রাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি এবং আমাদের প্রশাসন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের ঢেলে সাজাতে হবে। এবং আমাদের বর্তমান সরকারকে, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, ওনাদেরকে যদি আমরা সময় না দেই, ওনাদেরকে নিয়ে যদি আমরা এই যে গত কয়েকদিন যাবৎ যা দেখছি বাংলাদেশের অবস্থান, এ নিয়ে কি কথা বলবেন? রাস্তায়, ওনার বাড়িতে, উনি যেখানে থাকেন এখানে যদি আপনারা ঘেরাও করেন, মিছিল করেন, এই কি ব্যাপার? এগুলো কি হচ্ছে বাংলাদেশে? এবং গার্মেন্টসে যেভাবে গোলাগুলি হচ্ছে, এগুলি এই আলামত কেন বাংলাদেশে ভাইজান? আমি যেটা বলেছি যে যত অশান্ত পরিস্থিতি সবগুলি পিছনে আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা যেখানে যেখানে তাদের শিকড় গেড়েছে সব জায়গায় তারা এগুলোকে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং তাদের যারা ভারতের দালাল, ভারতের দোসর, পতিত সরকারের দোসর, তারা এইগুলি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনি একটা কথা বলেছিলেন যে তরুণ প্রজন্মের ধ্বংস করে দিয়েছে, এই কথাটা আমি দ্বিমত পোষণ করি। আজকে তরুণরাই কিন্তু আমাদের দেশকে এই মহাবিপর্যয় থেকে উদ্ধার করেছে। এই তরুণরা আজকে যদি বুকের তাজা রক্ত না দিত, তাহলে আমি কিন্তু এখন অন্ধকার কূপে থাকতাম। তা 100%, ইউ আর 100% রাইট। তরুণদের তাজা রক্তের কারণে আজ বর্তমান সরকার এখানে। জি, আমরা 53 বছর অন্ধকারে কাটিয়েছি। আমরা দেশ গভীর অতরে চলে গিয়েছিল। আপনি দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ প্রথম কারাল করেছে, প্রথম 8ম ইস্ট বেঙ্গলের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়া উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রথম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যতগুলো 5টা ব্যাটালিয়ন ছিল তারা প্রথমে বিদ্রোহ করেছে। তারা সশস্ত্র ছিল, সুপ্রশিক্ষিত ছিল, এবং তারা প্রথম অস্ত্র তুলে নিয়েছে। এরপরে আপামর ছাত্র জনতা মুক্তিযুদ্ধে যোগদান করেছে, এবং তারা প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আর এই নতুন দ্বিতীয় মুক্তিযোদ্ধারা তাদের কোনো অস্ত্র নেই, কোনো প্রশিক্ষণ নেই, শুধুমাত্র দেশপ্রেম নিয়ে তাদের বুকের তাজা রক্ত ঝেড়ে দিয়েছে। আমি তাদেরকে কিভাবে শ্রদ্ধা জানাবো তাদের, আমার সেই ভাষা নেই আমার। আমি দাবি করেছি প্রতি ট্রাইবসে আমি দাবি করি যে 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে যেরকম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আবু সাইদ সহ যারা আত্মদান ত্যাগ করেছে, যারা যে পরিমাণ কৃতিত্বপূর্ণ আপনার সাহসিকতাপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাকে তার জন্য প্রযোজ্য যদি এই সমস্ত গ্যারান্টি অ্যাওয়ার্ড খেতাব না দেওয়া হয়, তাহলে জাতির সাথে বেইমানি করা হবে। এদেরকে অবশ্যই দিতে হবে, এবং আমি মনে করি এটি বিপ্লবী সরকারই দিতে পারে। এটার জন্য গণতান্ত্রিক সরকার আসার কোনো প্রয়োজন নেই, এখন দিতে না পারার কোনো কারণ নেই। তাদেরকে অবশ্যই তাদের জন্য করতে হবে। আমি মনে করি যদি না করা হয়, এটা জাতির সাথে বেইমানি করা হবে। তারা আজকে 53 বছর আমাদের একটা আশার আলো দেখবে, সিলভার লাইনিং দেখছি যে আমরা হয়তো যে ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধি বাংলাদেশ রেখে যেতে পারবো। আমাদের বয়স আর কতদিন? আমাদের সন্তানদেরকে আমরা অন্ধকার ঘরে রেখে যেতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ, সুসংহত, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ বাংলাদেশ রেখে চাই, এবং আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে আমরা সবাই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করছে, এবং এটা নিয়ে কোনো রকমই কোনো সমস্যা হয়নি।
আপনি দেখেন আমরা আমাদের যখনই কোথাও কোনো গন্ডগোল হচ্ছে এখানে কিন্তু ওই পতিত সরকারের লোকরাই করেছে, করে তারা উদরপন্ডী বোঝার ঘাটে চাপিয়েছে তারা। আমি আরেকজনের ধর্ম বিশ্বাস করতে না পারি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আরেকজনের ধর্ম বিশ্বাস করতে না পারি, কিন্তু সে যেন তার ধর্মকর্ম যথাযথভাবে পালন করতে পারে এর জন্য আমার জীবন দিতে প্রস্তুত থাকা উচিত। প্রত্যেকটা নাগরিকের এই চেতনা থাকা উচিত যে যার যার ধর্ম সে পালন করবে। আমরা এখানে সবাই বাংলাদেশি হিসাবে ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি তাহলে আমাদের দেশ চলবে, এবং এটার জন্য আমাদের সৎ যোগ্য নেতৃত্ব দরকার। আপনি গত 53 বছরে যারা এই দেশ চালিয়েছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, তারা কি করেছে, দেশের বাড়ি দেখেছে, তারা শুধু নিজের উদরপূর্তি করেছে, তারা চুরি ডাকাতি লুটপাটি করে এই যে অর্থ পাচার করে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আমাদের দেশটাকে একটা অন্ধকার অতল গভীরে নিয়ে গিয়েছে। আজকে এই তরুণ প্রজন্মে আমি তাদেরকে সাধুবাদ জানাই, ছাত্র জনতার সকল বিপ্লবকে আমি সাধুবাদ জানাই, এবং তাদের কারণে আমরা একটা আশা আলো দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এই সরকার, যে বৈপ্লবী সরকার, তারা যদি সুচারুরূপে সুদক্ষভাবে পরিচালনা করেন এবং কোন রকমের কোনো নদীর মুখে চাপ স্বীকার না করে তারা যদি, এবং তাদেরকে আপনি বলেছেন আমি বলেছি যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে। কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল একটু নির্বাচনের জন্য চাপাচাপি করার চেষ্টা করছে, এই জঞ্জাল মুক্ত করে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার কিন্তু সময়ের ব্যাপার, তাদেরকে এই সত্যি সময় দিতে হবে এবং যার সকল মহলে এই বিপ্লবী সরকারকে সহায়তা করা উচিত যেন ওরা সফলভাবে এটা সম্পন্ন করে তারপরে দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশকে আগে নিতে পারি। আরো কয়েকটা কথা বলতে চাই আমি, যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে আগে দলের মধ্যে গণতন্ত্র চালু করতে হবে। কোন দলে গণতন্ত্র আছে আমাকে বলেন? এখানে তো সব পরিবারতন্ত্র চলছে। তো আগে দলের মধ্যে গণতন্ত্র, দলগুলোকে আপনাকে অনেক সংস্কার করতে হবে, তাদের সংস্কার করে তারপরে যদি দলগুলোর মধ্যে গণতন্ত্র তখন না তারা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র আপনার কার্যক্রম করতে পারবে। তারা যদি নিজেরাই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু না করে তারা রাষ্ট্রের মধ্যে কিভাবে গণতন্ত্র চালু করবে? আমি এই প্রসঙ্গে আমি সংবিধান নিয়ে কথা বলেছি, আমি আরো জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছি, এগুলো প্রসঙ্গে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ এগুলো আপনার আগামী পর্বে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সময় আজকে অলমোস্ট শেষ ভাইজান, তবে আমি লাস্ট কিছু কথা আপনাকে নিয়ে আসবো। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হেড ইউনুস সাহেব আমাদের ইউনাইটেড নেশনে আসছিলেন। এই সারা পৃথিবীর একজন অস্থায়ী গভর্নমেন্টের নেতা ইউনাইটেড নেশনে আসার অনুমতি পাইছেন। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ইউনাইটেড নেশনে আসতে পারেন না, কিন্তু হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট এসে আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি সারা পৃথিবীর মাঝে তুলে ধরছেন তা নিয়ে যদি আপনি সংক্ষেপে ছোট্ট বা সংক্ষেপে কিছু বলেন। না, ডক্টর ইউনূস তো যোগ্যতা তো প্রশ্নতীত। উনি একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব, আমাদের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী, এবং উনি একটা ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। ওনার যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠার কোনো কারণই নাই। যদি কেউ যোগ্যতা নিয়ে প্রশ্ন করে তাহলে তার প্রশ্ন করার যোগ্যতা আছে কিনা এটাই আমার প্রশ্ন। উনি ওখানে গিয়েছেন, উনি দেশের মুখ উজ্জ্বল করেছেন, এবং ওখানে উনি যেভাবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন আমি মনে করি। এবং উনি কোনো বিশাল লাভ বহন নিয়ে যাননি, যেটা আমাদের দেশের প্রতিটি ধারা। উনি সংক্ষিপ্ত সফরে গিয়েছেন এবং সংক্ষিপ্ত হয়ে উনি ছোট দল নিয়ে গেছেন, এবং উনি আমাদের দেশের যে সবার সামনে যে সুন্দরভাবে উনি দেশটাকে তুলে ধরেছেন এবং উনি যেভাবে অভ্যর্থনা পেয়েছেন এটা আমি মনে করি বাংলাদেশ অনেক সম্মান অর্জন করেছে এর মাধ্যমে সমস্ত বিশ্বে। তো উনার অবস্থানটাকে যে আমরা কাজে লাগিয়ে উনার যে কৃতিত্ব, উনার যে অর্জন, এটাকে যদি সবাই মিলে সমর্থন দিয়ে উনাকে সহায়তা করে আমরা দেশের উন্নতি করতে চাই তাহলে আমাদের জন্য, আমি এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, যদি একটু সামান্য একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন, ডক্টর ইউনূস একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান খুব কমই আছে।
যে ব্যক্তি ডক্টর ইউনূসকে তার গড়া এই প্রতিষ্ঠান থেকে অপমানজনক ভাবে বের করে দিল, আল্লাহর কি হিসাব দেখেন। আল্লাহ সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিলুল সরি আমার মুখে আটকে যাচ্ছে, মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজি করেন, যার কাছে ইচ্ছা রাজি করেন। যেই ব্যক্তি ডক্টর ইউনূস যে ব্যক্তিকে তার করা প্রতিষ্ঠান থেকে অপমানজনক করে বের করেন, আল্লাহ তাকে এমন অপমান ভাবে দেশ থেকে বের করে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে এমন রাষ্ট্রপ্রধান, যে আপনার সরকার প্রধান এরকম ভাবে অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়নি। এবং সে তার অবস্থানে আল্লাহ ডক্টর ইউনূসকে এনে পাঠিয়েছেন। আল্লাহ একবার আমি আল্লাহ হিসাব মিলানো আমাদের বড় মুশকিল। আল্লাহ যে কথা বলেছেন এর চেয়ে বড় কোরআনে আর কি কথা হচ্ছে। যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দেন, যারা কাছে রাজত্ব করেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে অপমানিত করেন। তো আমি মনে করি ডক্টর ইউনূস ইজ দ্য রাইট ম্যান এট দিস মোমেন্ট। ওনার কোনো বিকল্প নেই, ওনাকে সবাই মিলে সমর্থন করা উচিত। এবং আমি অত্যন্ত আশাবাদী। শুধু আমার কয়েকজন উপদেষ্টা আমি মনে করি পরিবর্তন হওয়া উচিত। তাদের দেশপ্রেম, যাদের বাংলাদেশী জাতীয়তাবোধ, এই চেতনা প্রশ্নাতীত, শুধু তাদের এই থাকতে কয়েকজনের ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের যদি পরিবর্তন করে জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী, চেতনায় বিশ্বাসী লোকদের দিয়ে, যোগ্য দক্ষ লোকদের দিয়ে এই ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়া হয়, উনি সফলভাবে একটা গণতান্ত্রিক পরিচালক উত্তোলন হতে পারবেন এবং দেশে আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ রেখে যেতে পারবো বলে আমি আশা করি। আপনাকে অশেষ ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্রাদার, আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ আসার জন্য, সময় দেওয়ার জন্য। আমি আশা করব আপনি আগামী দিনগুলোতেও আমাদেরকে সময় দিবেন, আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনার এই 8 বৎসরের দুঃখ দুর্দশার কাহিনী শোনাবেন এবং বাংলাদেশের আগামী দিনের যে উন্নয়নগামী কিভাবে করতে হয় তা আমাদের দর্শকদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমার 8 বছরের দুঃখ দুর্দশার কাহিনী শোনা হচ্ছে, দেশের উন্নতি কিভাবে হবে এটা আমাদের এখন গবেষণা করা বেশি উচিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুনবো ইনশাল্লাহ। আপনাকে ইনশাল্লাহ ভাই, আপনাকে এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা, আপনাদের দোয়া করবেন। আমি দেশের জন্য কাজ করতে চাই, আল্লাহ যেন আমাকে সুযোগ দেন, সাহায্য করেন। কিভাবে করবো আমি জানি না, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। সেটা মহান আল্লাহ সবকিছু করবেন। এই যে কিছুক্ষণ আগে বললেন, যাকে আল্লাহ যাকে কাঠ গড়ায় রাখছেন এবং জেলে ঢুকানোর চেষ্টা করছেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারে বসাইছেন। সেটা রাব্বুল আলামিন সবকিছু পারেন, জি তাই না? আল্লাহ পাক মহান। আমি আপনার সাথে আমি সংবিধান নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমি এগুলি যেহেতু প্রশ্ন উত্থাপন করেছি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বিপক্ষে খুব কমই দেখেছি আমি, এগুলো নিয়ে কথা বলতে চাই আমি। জি, স্টেপ বাই স্টেপ আমরা শো করব আপনাকে নিয়ে, আপনি যদি সময় দেন ইনশাল্লাহ। তো আগামী ইনশাল্লাহ ভালো থাকবেন। আমাদের থাকার জন্য, আসার জন্য অশেষ ধন্যবাদ। যে জয়নাল আবদিন ভাই, আপনিও আসার জন্য, থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সম্ভাবনার বাংলাদেশ এখানে শেষ করছি। আপনারা যে যেখানেই থাকুন। আপনি তো আমার কথা বলতে দেননি, আমি তো একটা প্রশ্ন ছিল আমাদের একটা। জি বলুন, আপনি শেষ করুন। সময় তো আর নাই, আমি তো উদ্যোগ করছি। তারপরে বলুন, আপনাকে সময় দিলাম 1 মিনিট। না এটা ঠিক, তুমি আপনি আমার সাথে অন্যায় করেছেন আমি মনে করি। আমি তো ওনার সাথে কোনো কথাই বলতে, ওরা কোনো কথা প্রশংসা করতে পারিনি, আমি অ্যাড করতে পারিনি। যাকে নেই হোক, আমি আজকের জন্য আর আপনাদের ওরা টাইম, আমার তো টাইম নষ্ট হতে চাই না, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা সবার আগে। তো আমি একটাই প্রশ্ন করবো ওনাকে, যেটা উনি এটা আমি অ্যাড করতে চাই, যে সৈয়দ, আপনি বলছেন এটা ওই ভাই, সৈয়দ নজরুল ইসলাম ওই চুক্তি সাইন করেননি। যেই চুক্তি করা হয়েছিল ওই অক্টোবর মাসে, সেই চুক্তিতে সৈয়দ নজরুল ইসলাম সাহেব সাইন করেন নাই। যেই চুক্তি দেখে উনি মুস্তিত হয়েছেন, সেইখানে সাইন করেননি, তার কোনো সাইন নাই। এবং ইন্ডিয়া ওনাকে পেশার দিয়ে সাইন করতে পারে নাই। তার সত্ত্বেও যেহেতু উনি হেড ছিলেন, তাকে ডিস্টার্বও করেন নাই, কিন্তু তাকে দূর করে রেখেছেন। উনি সাইন করেননি। দ্বিতীয়ত এনেও
এই যে যেই নিয়ে উনি কথা বলছেন যে এই অফিসটা ডিজিএফ অফিস, এই অফিসের স্থাপনে আমার বিশেষ অবদান রয়েছে। সেটা যদি আপনি কোনো সুযোগ পাই সেটা উনিও সেটা বুঝবেন। আমি কিছু লোকের নাম বলবো যারা আমাকে দিয়ে ও কাজটা করিয়েছে। I am very proud of it. I have a very great contribution towards building such a 14-story building in Kusukat area. এটা ইনশাআল্লাহ সাক্ষী যারা সাক্ষী ডিজি অফিসের কমপক্ষে 4 জন ব্যক্তি এখন জীবিত আছে যারা জানে what contribution I had in creating such a building. Anyhow, তো আমি নেক্সট যখন আমাদের প্রোগ্রাম হবে আমি চাই আমি ওনার সাথে আগেই কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আমরা দুটা নয় কয়েকটা সিরিজ অনুষ্ঠান করব বাংলাদেশকে হাউ টু রিবিল্ড ইট ইন এ নাইস ওয়ে। এবং হ্যাঁ, এবং আমি একটা কথা বলবো, কোনো দল নয়, বিএনপিতে অলরেডি ডেমোক্রেটিক সিস্টেম চালু হচ্ছে এবং চালু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো হবে। এবং যেসব কাকে ইঙ্গিতে বলা হচ্ছে যেসব মানে খারাপ মানুষ মানে বিএনপিতে এখন আছে এদেরকে এখান থেকে স্যাক করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হবে। এখানে কোনো রকমের আমি এটাই বলতে চাই, বিএনপি কখনোই আওয়ামী লীগের বিকল্প কোনো দালাল দল নয়। ইট ইজ প্যাট্রিয়টিক পার্টি এবং তারেক রহমান নয়। এবং এটা আমরা নয় শুধু, এটা আমরা মনে করি এটা শহীদ জিয়াউর রহমানের দল এবং শহীদ জিয়ার যে স্পিরিট অফ প্যাট্রিয়টিজম সেটাকে এটা লালন করবে। এবং বাংলাদেশে একটা জামাতকে নিয়ে আমি নিজেও আমরা এটাকে জামাতকে এবং একটা দেশপ্রেমিক দল মনে করি। দেশপ্রেমিক শুধু হবে না, ধর্মপ্রেমিক হতে হবে। ধর্ম দেশ থেকে নিয়ে আমাদের দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ বিজয় সাহেব, অনেক ধন্যবাদ। আপনি আমাদের অন্তত আমাদের সাধারণ মানুষের কথা আপনি এখানে অ্যাটেন্ড করেছেন। জয়নাল ভাই ভালো থাকবেন, আজমি ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সম্ভাবনার বাংলাদেশের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।